বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। যেহেতু আজকে আমরা লিখিত ক্লাস শুরু করতে যাচ্ছি, আমাদের প্রথম ক্লাসটি আমরা ইনশাল্লাহ পাবলিক নেব। যেহেতু অনেক শিক্ষার্থী এখনো যুক্ত হতে পারেনি, তাদেরকে যুক্ত করতে পারেনি, সেহেতু আমরা প্রথম ক্লাসটি আমরা ইনশাল্লাহ পাবলিক নেওয়ার চেষ্টা করব। তো আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন, অনেক শিক্ষার্থী এখনো যুক্ত হতে পারে, সবার কাছে অনুরোধ থাকবে একটু ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। ইতিমধ্যে অনেকেই যুক্ত আছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম জানাচ্ছি সবাইকে। কে কোন জেলা থেকে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। আমরা দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই লাইভ ক্লাসের মাধ্যমে। একটি হচ্ছে আমরা দেওয়ানি কার্যবিধি থেকে একটা প্রশ্ন আলোচনা করব এবং আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার থেকে আলোচনা করব। ওকে, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনারা এই মুহূর্তে প্রিলিমিনারির যে পরীক্ষাটি, সে পরীক্ষায় অংশগ্রহণ করে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিটেনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন। সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি যুক্ত আছি অ্যাডভোকেট আশরাফুল আলম। তো অনেকে যুক্ত আছেন অনেক দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন অনেক শিক্ষার্থী। ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমাদের লিখিত ব্যাচের যাত্রা শুরু করলাম। আমরা এই লিখিত ব্যাচ শুরু করব। আজকের ক্লাসটি প্রাইভেট নেওয়ার কথা থাকলেও আমরা বিশেষ দিক বিবেচনা করে আজকের প্রথম ক্লাসটি পাবলিক দিয়েছি। কারণ আমি সত্যি কথা বলতে যে এত শিক্ষার্থীদের এখানে কাছে পাবো আমি আসলেও সত্যি ভাবিনি। আমি কি বলবো, যাই হোক, অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছেন, টাকা পাঠিয়েছেন। হ্যাঁ, আমি তাদেরকে অ্যাডও করতে পারিনি সত্যি কথা বলতে। এত সন্ধ্যার পর থেকে মানে 9টা পর্যন্ত, এই যে এখনও আমাকে অনেকে ফোন দিচ্ছে, তাদেরকে আমি যুক্তই করতে পারিনি। তো যদি পাবলিক ক্লাসটা নেই তাহলে সবাই দেখতে পারবে, প্রাইভেটে কিন্তু সবাই দেখতে পারবে না। সেহেতু আমরা ক্লাসটা পাবলিক নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন, সেই কারণে আসলে ক্লাসটি পাবলিক নেওয়া। মূলত আমরা প্রাইভেট ক্লাসে আজকে নিতাম, আমরা আমাদের স্পেশাল গ্রুপেই ক্লাস নেওয়ার কথা থাকলেও আমরা সেই কারণে ক্লাসটি পাবলিক করেছি।
তো অনেকেই যুক্ত আছেন, আমাদের শিক্ষার্থী অনেকেই যুক্ত আছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এখন অনেকেই মেসেজ দিচ্ছেন আমাকে। যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব। আপনাদের মূল্যবান সময় এই মুহূর্তে আমি নষ্ট করব না। যাই হোক, অনেকেই অনেক দূর দূরান্ত থেকে যুক্ত হয়েছেন। সবার প্রতি রইল অনেক একরাশ ভালোবাসা, শুভেচ্ছা। দুরন্ত ল একাডেমির পক্ষ থেকে আমি অ্যাডভোকেট আশরাফুল আলম জানাচ্ছি। তো ভবিষ্যৎ আইনজীবীগণ, প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আমরা ক্লাসটা শুরু করার পূর্বে কিছু কথা না বললেই নয়। আমি কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি। এখন আমাদের স্পেশাল ব্যাচে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। সেই কথাগুলো হচ্ছে, আপনারা কিন্তু এমসিকিউ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার জন্য কোয়ালিফাইড হয়েছেন। ওকে, তো আপনারা এখন লিখিত দিবেন। তার মানে হচ্ছে আপনি কিন্তু 70% প্রিপারেশন আপনার আছে। এখন 30% এই সময়ের মধ্যে আপনাকে কি করতে হবে? ঝালিয়ে নিতে হবে। এখন অনেকেই দেখা যাচ্ছে যে এমসিকিউ এর প্যাটার্নে পড়েছেন, কিভাবে লিখিত পরীক্ষা দিবেন, কিভাবে প্রস্তুতি নেবেন, সেটা কিন্তু আসলে বুঝে উঠতে পারতেছেন না। তো সে কারণেই আসলে কোচিংগুলোতে যুক্ত হওয়া। আর কোচিং করলে আপনি অনলাইন কোচিংয়ের কিছু সুবিধার কথা বলি। অনলাইন আপনি যেখানেই কোচিং করেন একটা সুবিধা আছে। সুবিধা কি? আপনি যখন অফলাইনে সরাসরি কোচিং করতে যাবেন, আপনার একটা সময় লস হবে। আপনি জার্নি করে যাবেন, অনেক সময় দেখা যাচ্ছে ট্রাফিক জ্যাম, ঠিক আছে? অনেক সময় দেখা যাচ্ছে আপনি কোচিংয়ে গেলেন, অপ্রাসঙ্গিক আলোচনা হয় বেশি। আপনার 2-1 বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, তাদের সাথে গল্প হবে, সময় কিন্তু ব্যয় হয়। মূলত ঘণ্টাখানিক ক্লাস হয়। তবে আপনি অনলাইনে কিন্তু একটা সুবিধা কি, এই যে জার্নি করার যে সময়টুকু আপনার বেঁচে যাবে, একজন বন্ধু বান্ধবের সাথে কথা বলা, এটাও আপনার বেঁচে যাবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে, বাসায় বসে আপনি ক্লাস করলেন। দেখেন, এই যে আমি মোবাইলের স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছেন, এই যে বুট আছে, এই যে আমি কথা বলতেছি, আপনাদেরকে এখানে লিখব, আপনারা দেখবেন। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন, আমি পড়ে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে বর্তমান যে আধুনিক যুগ, সেটার উপকারিতা। এই যে অনলাইনে ক্লাসের এটি হচ্ছে আপনার উপকারিতা, যে অপ্রাসঙ্গিক কোনো আমরা আলোচনাও করি না। এখানে জাস্ট আইনের বিষয়গুলো আমরা বলি, হ্যাঁ, প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং এমনকি বাসায় বসে কিন্তু আপনারা ক্লাসগুলো উপভোগ করতে পারবেন। আরেকটা বিষয়, অনলাইনে ক্লাসের আরেকটা সুবিধা হচ্ছে, আপনি লাইভে দেখা যাচ্ছে একটা ক্লাসে অংশগ্রহণ করতে পারেননি, আপনি কি করতে পারবেন? পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবেন। এটাও কিন্তু অনেক সুবিধা। 1-2বারও দেখে নিতে পারবেন। একটা বিষয় আপনি বুঝতে পারতেছেন না, সেই বিষয়টা পুনরায় দেখে সেটা কিন্তু আপনি বুঝে নিতে পারবেন। অনেক সুবিধা আছে। তো এখন দেখেন, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এমসিকিউ পড়েছেন, আপনি যে গাইড ফলো করেন, যাই পড়েন, প্রিলি মাস্টার হতে পারে, আইন পাঠ হতে পারে, ল এক্সাম এক্সপার্ট হতে পারে, মানে প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা দিয়েছেন যে বইটা ফলো করে, আমি সেই বইটার কথা আপনাদেরকে প্রথমেই সাজেস্ট বলবো যে আপনি ইতিমধ্যেই কোন বই দিয়ে এমসিকিউ উত্তীর্ণ হয়েছেন। বাজারের চলমান যে কোনো বই হতে পারে, অথবা আপনার কোনো হ্যান্ড নোট বা সিট হতে পারে, নো প্রবলেম। যে কোনো বই আপনার কি এখন এই মুহূর্তে সেটাই পড়বেন বারবার। কারণ আমরা একটা প্রশ্ন লিখেছি, দেখেন প্রশ্ন নাম্বার 1 ক, এই যে একটা প্রশ্ন ক, তারপরে কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে খ। অর্থাৎ লিখিত পরীক্ষা যখন আপনি দিবেন, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিন্তু ক এবং খ 2টা করে প্রশ্ন থাকে। অনেক সময় দেখা যাচ্ছে গ নাম্বার প্রশ্ন দিয়েও কিন্তু লেখা হয়ে যায়, গ নাম্বার প্রশ্ন দিয়েও লেখা হয়ে যায়, 3টা প্রশ্নও থাকে। তো এখন দেখা যাচ্ছে আপনারা এই স্বল্প সময়ে অনেকেই প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও, অনেক ভালো প্রস্তুতি আছে, বাট সময়ের স্বল্পতার কারণে আপনি পরীক্ষায় ফুল আনসার করতে পারে না। এখন দেখেন, আপনি কোচিং করলে কি হবে? কোচিং যদি আপনি করেন, আমরা কিন্তু আমার কাছে করেন, যার কাছে করেন তার কাছে করেন, নো প্রবলেম। যেখানেই কোচিং করেন, মেন্টরের
তত্ত্বাবধানে যখন আপনি থাকবেন, আমরা কিন্তু সপ্তাহে দেখা যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে 3টা পরীক্ষা নেব মিনিমাম। আরও তো প্রত্যেক ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে আমার কাছে প্রত্যেক, যেমন ধরেন আজকে আমি দেওয়ানি কার্যবিধি থেকে একটা, প্রথম ক্লাস তো বেশি চাপ দেব না, দেওয়ানি কার্যবিধি থেকে একটা প্রশ্ন পড়াবো এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমি আরেকটা প্রশ্ন পড়াবো। এই 2টা প্রশ্ন আজকে আমি পড়াবো, শেষ করব। তারপরে আগামীকাল এই যে প্রশ্নগুলো পড়ালাম সেগুলো কিন্তু আপনি দেখে লিখেন, মুখস্থ লিখেন, নো প্রবলেম। অ্যাসাইনমেন্ট আমাকে জমা দিতে হবে। কেন? এই যে আপনি যে লিখলেন, এটা কিন্তু আপনার চর্চা হচ্ছে। কথায় আছে, একবার লেখা 10 বার পড়ার চাইতে উত্তম। আপনি যখন এই প্রশ্নটা দেখে লিখেন, নো প্রবলেম, এখন আপাতত দেখে লিখেন। আপনি যখন লিখে আমাকে পাঠাবেন, সেটা কিন্তু আপনার ধারণ হয়ে যাবে। লিখলেন, একবার দেখে লিখেন, নো প্রবলেম। আপাতত প্রত্যেক দিন কিন্তু আমি এই প্র্যাকটিস আপনাদের করাবো। আমি 2টা 3টা প্রশ্ন পড়াই বা 3টা প্রশ্ন পড়াই বা 4টা প্রশ্ন পড়াই। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরের দিন আমাকে লিখে আপনাদেরকে দিতে হবে। আমাদের যারা দুরন্ত ল একাডেমির লিখিত ব্যাচে যুক্ত আছেন, আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব, এই প্রশ্নগুলো আগামীকাল আপনাকে কি করতে হবে? খাতাতে লিখবেন, উত্তর লিখবেন, আমাকে পাঠাতে হবে। এটা সবার জন্য বাধ্যতামূলক। এবং আমরা সপ্তাহে কমপক্ষে তো 2টা পরীক্ষা হবেই, বা 3টাও নিতে পারি। যদি 2টা পরীক্ষা নেই, এই যে আমরা নির্ধারিত একটা সময়ের মধ্যে আপনাদেরকে পরীক্ষাটা নেব। ধরেন 4টা প্রশ্ন, আমরা 4টা প্রশ্ন লেখার জন্য 2 ঘন্টা সময় দেব। এই 2 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু প্রশ্নের উত্তর করে আমাদেরকে সেন্ড করতে হবে। এই যে প্রতিনিয়ত যখন আপনি এটা করে যাবেন, এই দীর্ঘ 1 মাস বা 1.5 মাস যাই বলি, তখন কিন্তু আপনার পরীক্ষার হলেও কিন্তু এই লেখার যে প্র্যাকটিসটা, এই যে লেখার প্র্যাকটিসটার কারণে আপনার পরীক্ষার হলে কিন্তু অনেক উপকারে আসবে। ঠিক আছে? তো ভবিষ্যৎ আইনজীবীগণ অনেকেই যুক্ত আছেন। আইন বিচরণ অ্যাডভোকেট জাহিদ হাসান স্যারের বই পড়েছি, নাভিহা নাইম স্যার আমি মেন বই পড়েছি, মেন বই দেখব। হ্যাঁ, রিয়াজ সান্নিবাদ, অসংখ্য ধন্যবাদ, ভেরি গুড। প্রিলি মাস্টার সামিরা মল্লিক, আমি বলতেছি আপনারা বাজারের যে বই পড়েন, যে গাইড পড়েন, নো প্রবলেম, এমসিকিউ বইটা আপনার হাতে থাকতে হবে। আমাদের প্রথম শর্ত, আমরা আপনি যে বই পড়েন, নো প্রবলেম, আপনি এমসিকিউর জন্য এমসিকিউ পাস করছেন, এমসিকিউ এর জন্য কিন্তু আপনি একটা বই পড়ে পাস করছেন। সেই বইটাতে কিন্তু প্রত্যেকটা ধারার বেসিক জানা আছে, বেসিক দেওয়া আছে, মূল বিষয়গুলো দেওয়া আছে। এখন দেখেন, আমরা এই যে 2টা প্রশ্ন আলোচনা করব, তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা প্রশ্ন আলোচনা করব। এখন কোন কোন ধারা থেকে সেই প্রশ্নগুলো হয়েছে, ওই ধারার মূল বিষয়টা কিন্তু আপনার প্রত্যেক দিন লিখব। কোন ধারাটা দিয়ে আমরা প্রশ্নটা সমাধান করব, ওই ধারার বেসিকটা, মূল বিষয়গুলো আমরা কিন্তু একদম আত্মস্থ করে ফেলব উদাহরণ সহ। কারণ প্রবলেমেটিক প্রশ্ন উদাহরণ থেকে বেশি হয়, ঠিক আছে? হ্যাঁ, আজকে আমরা গ্রুপে অনেকেই লিখতেছে যে ফ্রি ক্লাস না, আজকের ক্লাসটা পাবলিক দিয়েছি, কারণ অনেকেই আমাকে টাকা পাঠিয়েছেন। আমি তাদেরকে গ্রুপে অ্যাড করব, যে এই সময়টুকু পাচ্ছিলাম না। এরকম অনেক মিনিটে আমার কাছে ফোন আসছে যে আমি যে আপনাদের এত ভালোবাসা পাবো, সত্যি আমি আসলে বিশ্বাস করি নাই। আপনারা যে এত ভালোবাসবেন বা আমার ক্লাস আপনারা এত পছন্দ করেন, সত্যি আমি এই একটা ক্ষুদ্র মানুষ, আমাকে বিশ্বাস করতেছেন, আমার এই কোচিংয়ে ভর্তি হচ্ছেন, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। অনেক শিক্ষার্থী আমাদের কাছে। ওকে, হ্যাঁ, বিপ্লব সারথী মজুমদার জুয়েল আজকে ফ্রি ক্লাস দিয়েছেন। হ্যাঁ, আজকে ফ্রি ক্লাস। জুমে ক্লাস নিলে ভালো হতো। জুমে দেখেন, আমরা যখন এই যে বুটের মাধ্যমে ক্লাসটা নিব, জুমে তো আপনার বসে ক্লাস, জুমের চাইতে এইভাবে ভালো হয়। এটা রেকর্ড থাকবে, আমরা এখানে বোর্ডে আপনার হোয়াইট বোর্ডে আমি আপনাদেরকে বোঝাবো, আপনারা দেখবেন, রেকর্ড থাকবে। এটাই আমার মনে হয় ভালো। আর জুমে ক্লাস নিলে অনেকেই কথা বলে অনেক প্রবলেম হয়। তাই আমরা এইভাবে ক্লাস নেব, এইভাবে আমি ক্লাস নেব। ওকে, তো যাই হোক, এখন অনেক কথাই হবে। আজকে যেহেতু প্রথম ক্লাস, আসলেও আজকে 2টা প্রশ্ন আলোচনা করব, পাশাপাশি গল্প হবে, আপনাদের সাথে পরিচয় হবে। আগামীকাল থেকে কিন্তু আমাদের ইনশাল্লাহ 100% যে জার্নি সেটা শুরু হয়ে যাবে। তবে আজকে আমরা প্রথম প্রশ্নটা আলোচনা করব, আরেকটা সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আলোচনা করব। প্রত্যেক দিন আমরা
বড় আইন একটা, ছোট আইন একটা, প্রত্যেক দিন বড় আইন একটা, ছোট আইন একটা, এইভাবে কিন্তু আমরা এগিয়ে যাব। একটা আইন শেষ করব না কিন্তু। দেখা যাচ্ছে দেওয়ানি এবং সুনির্দিষ্ট প্রতিকার আমরা কিন্তু এক সপ্তাহের একটা রুটিন প্রকাশ করেছি গ্রুপে। আমাদের স্পেশাল গ্রুপে যারা যুক্ত তারা কিন্তু বিষয়টা জানেন। আমরা এক সপ্তাহের একটা রুটিন প্রকাশ করেছি এবং পরীক্ষার রুটিনও দিয়েছি। এই এক সপ্তাহ টার্গেটে আমরা সুনির্দিষ্ট এবং দেওয়ানি কার্যবিধি আত্মস্থ করব। প্রত্যেক দিন ক্লাস হবে রাত 10টার পরে এবং ক্লাস হবে, পরীক্ষাও হবে। ঠিক আছে ইনশাল্লাহ। না স্যার এটাই ভালো, সামিরা মল্লিক, হ্যাঁ এটাই ভালো, আসলে এটাই ভালো, শেয়ার দিয়েছেন। এই মুহূর্তে আপনারা যে যেখান থেকেই যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে এই যে আজকের লাইভ ক্লাসটি সবাই একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পায়। অথবা আপনার কোনো প্রিয় কাছের বন্ধু বান্ধব যারা রিটেন দিবে অথবা বার কাউন্সিল এমসিকিউ দিবে, নো প্রবলেম, সবাইকে একটু মেনশন করতে পারেন। ওকে, সবাইকে আপনারা একটু মেনশন করতে পারেন। শিমো সুলতানা শেয়ার ডান, ওকে, হ্যাঁ সামিরা মল্লিক শেয়ার ডান দিবেন। অজয়শীল, আমি লিখিতর জন্য লিখিত মাস্টার নিতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, হ্যাঁ অবশ্যই নিতে পারেন। অনেকেই যুক্ত আছেন। ধরুন তো ল একাডেমি আরও অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিন। আচ্ছা, আমরা সবাই শেয়ার দেন, আমি একটু শপথ পড়াবো আজকে, যেহেতু আমরা রিটেন ক্লাসের প্রথম উদ্বোধনী ক্লাস, হ্যাঁ ওরিয়েন্টেশন ক্লাসও বলতে পারেন। তো সেই কারণে আসলে ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু ক্লাস হয় না, পরিচয় হয়, দেখা যাচ্ছে কথাবার্তা হয়, হ্যাঁ কি কি ক্লাস হবে, কি বিষয় আছে, এগুলো বিষয়গুলো জানা হয়। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখন আলোচনা। হ্যালো আপু, ক্লাস হচ্ছে, আপনি পরে ফোন দেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা কি করব, একটু দিক নির্দেশনা দেবো, আমরা কিভাবে শুরু করব, কি পড়ব, কোথায় পড়ব না, হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু আমরা আজ এই লাইভের মাধ্যমে আলোচনা করব। যাই হোক, আমি এখন আসলে মেসেজ দেখব না, মেসেজ দেখলে অনেক প্রবলেম আছে, আমার এটা অন্যদিকে চলে যাবে। অনেকেই দেখা যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছেন, যুক্ত হয়ে আছেন, এটা আসলে বুঝে না তারা মনে হয়, আমি একটু হ্যাঁ দুঃখিত, আপনারা একটু মাফ করবেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনেন, আপনারা এই গ্রুপে কেন, আপনারা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কেন, আপনারা ফেসবুক গ্রুপে লাইভ ক্লাস হচ্ছে, ফেসবুক গ্রুপে যান। আমাদের ফেসবুকের দুরন্ত ল একাডেমি যে পেজটা আছে সেটাতে যান, সেখানে লাইভ ক্লাস হচ্ছে পাবলিক। হ্যাঁ আপনারা লিভ নেন, সবাই গ্রুপ থেকে লিভ নেন। ওকে, আচ্ছা যাই হোক, আমরা দুঃখিত আন্তরিকভাবে। এখন দেখেন, আমরা চলুন একটা শপথ করি। এই শপথটা হচ্ছে যারা আমাদের দুরন্ত ল একাডেমিতে যুক্ত আছেন তাদের জন্য আমার একটা শপথ বাক্য। এই শপথটা হচ্ছে যে আপনি সৃষ্টিকর্তার নামে, আপনি হিন্দু হন বা মুসলমান হন, যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহর নামে শুরু করবেন বিসমিল্লাহ বলে, যে আমরা আল্লাহর নামে শুরু করিতেছি। এবং লিখিত যে রিটেন ব্যাচ, আমরা এই লিখিত রিটেন ব্যাচে দুরন্ত ল একাডেমিতে ভর্তি হয়েছি। স্যারের প্রত্যেকটি পরামর্শ, স্যারের যে গাইডলাইন আমরা ইনশাল্লাহ ফলো করব। স্যারের যে পড়াগুলো প্রত্যেক দিন দিবেন, যে প্রশ্নগুলো পড়াবেন বা যে সাজেশনগুলো অনুযায়ী পড়াতে বলবেন, আমরা প্রত্যেক দিন স্যারের দিক নির্দেশনা অনুযায়ী সেগুলো দেখব, পড়ব, মানে প্রত্যেক দিন আমরা ক্লাস করব। এটাই হচ্ছে শপথ, যে আমরা প্রত্যেক দিন স্যারের লাইভ ক্লাসটা করব। স্যারের যে পরীক্ষাগুলো নেবেন, আমরা প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করব। স্যারের যে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব। হতে পারে আমি আপনাদের চাইতে ছোট, অনেকে হয়তো বা আমার চাইতে, আমি তো গ্রুপে অ্যাড করলাম, অনেকে আমার পিতৃ সমতুল্য বয়স আছেন। তো সবার উদ্দেশ্যে এই শপথ, আপনি যে মেন্টরের তত্ত্বাবধানে থাকবেন, যে স্যারের তত্ত্বাবধানে থাকবেন, আমাদের এখানে যারা ভর্তি হয়েছেন, যুক্ত হয়েছেন, সবার উদ্দেশ্যে এই শপথ বাক্যটা। ইনশাল্লাহ আমরা সবাই যেন আমাদের দুরন্ত ল একাডেমির প্রত্যেকটা ক্লাসে থাকি, উপস্থিত থাকি, প্রত্যেকটা পরীক্ষা যেন আমরা দেই। স্যারের যে দিক নির্দেশনা দিবে, যেগুলো পড়তে বলবে, আমরা যেন প্রত্যেক দিন
প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেক দিন স্যারের কাছে জমা দেই। স্যারের যে পরামর্শ দেবে এই পরামর্শ অনুযায়ী যেন আমরা চলি। এই যে একটা মাস ইনশাল্লাহ আমার পরামর্শ অনুযায়ী চলেন। এই যে এমসিকিউর জন্য যখন 16 এমসিকিউর জন্য যখন আমরা 60 দিনের একটা প্রস্তুতি শুরু করেছিলাম, যারা যুক্ত ছিলেন আমার গাইডলাইনগুলো ফলো করেছেন, সেখানে কিন্তু যারা নিয়মিত ক্লাস নিয়মিত পরীক্ষা দিয়েছেন 100% কিন্তু তারা উত্তীর্ণ হয়েছেন, কৃতকার্য হয়েছেন, সবাই কিন্তু পাশ করছেন যারা নিয়মিত ছিলেন। সো আমি তাদেরকে বলবো, আপনারা যদি দেখেন লিখিত পাশ করা মানেই হচ্ছে আপনি আইনজীবী হয়ে গেলেন। ভাইবা কিন্তু সহজ, ভাইবা নিয়ে মাথা ঘাবড়ানোর দরকার নাই। লিখিত উত্তীর্ণ হওয়া মানে আপনি আইনজীবী ইনশাল্লাহ। তো এই লিখিত একটা কঠিন চ্যালেঞ্জ। এই লিখিত 4 ঘন্টা আপনার পরীক্ষার হলে আপনার নিজেকে এই নিজের যোগ্যতা যাচাই করবে 4টা ঘন্টা। এই 4টা ঘন্টা আপনি যিনি খাতা দেখবেন তার সাথে এই খাতা আপনি হাতের লেখার মাধ্যমে তার সাথে যোগাযোগ। মানে কি, লিখিত পরীক্ষাটা হচ্ছে যিনি পরীক্ষক যিনি খাতা কাটবেন নাম্বার দিবেন, আপনি পরীক্ষার হলে বসে আপনার পরীক্ষাটা দিবেন, তার সাথে কিন্তু এই যে হাতের লেখা আপনি কি লিখলেন এটার মাধ্যমে হচ্ছে একটা যোগাযোগ। আপনি যদি আপনার পরীক্ষাটা খাতাটি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, অবশ্যই কৃতকার্য হবেন। এর জন্য দরকার অবশ্যই ভালো একটা মেন্টরের গাইডলাইন, আপনার পরিশ্রম, অধ্যবসায়, আপনার একটা লক্ষ্য। আপনি যদি এই মুহূর্তে এমসিকিউ পাশ করে যত না খুশি, রিটেন পাশ করলে আইনজীবী, আরও সারা জীবন আপনার কি রাস্তা পরিষ্কার। সো আপনি একটা মাস, আপনারা যেখানে আমার এখানে যারা যুক্ত আছেন আমি দেখলাম অনেকেই বিভিন্ন জব করেন, ব্যাংকে চাকরি করেন, বিভিন্ন পেশার সাথে জড়িত। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা অবশ্যই 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 আপনাদের কাজের চাপের মাঝখানেও কিন্তু রেগুলার সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, 6 ঘন্টা করে পড়তে হবে। সকালে 3 ঘন্টা আপনি যদি মুসলমান হন নামাজ পড়তে বসবেন। অফিস তো 10টার আগে না, আপনি বাসা থেকে বের হবেন 9টার মধ্যে। 9টার আগে তো আর কেউ বের হয় না। আপনি অবশ্যই নামাজ পড়েই পড়তে বসে পড়বেন, ঠিক আছে? এমনকি আপনি অফিস থেকে আসার পরে বাকি আড্ডা, বাকি যে কাজ সেগুলো অন্য লোক দিয়ে করাবেন, বাসার কাজ অন্য লোক দিয়ে করাবেন। আপনি সন্ধ্যার পরে একটাই টার্গেট, আপনি এই যে আমরা যখন ছোট ছিলাম সবাই কিন্তু সন্ধ্যার নামাজের যে আজান, এই আজানের পড়ার পরেই কিন্তু আমরা কি করতাম, যদি নামাজ পড়তাম নামাজের পরপরই কিন্তু আমাদের পড়তে বসতে হতো, না হলে কিন্তু মা দিত মায়ের। এরকম কিন্তু সবার ক্ষেত্রে হয়। তাই আমরা কি করতাম, ছোট সময় সন্ধ্যার আজানের পরপরই কিন্তু আমরা পড়ার টেবিলে বসে পড়তাম। তো আপনাদের কিন্তু ওই ছোটো শিশু এখন হয়ে যেতে হবে। আপনাদের একটাই টার্গেট, আমরা আইনজীবী হব। সন্ধ্যার পরেই আপনারা পড়তে বসে পড়বেন ছোট বাচ্চার মতো, যে আপনি একদম পিওর স্টুডেন্ট, অন্য কোনো কথা নাই। আপনি 7টায় পড়তে বসবেন, পড়তেই থাকবেন, নো প্রবলেম। একটা মাস তো আপনার একটা পরীক্ষা। এই একটা মাস আপনি মনে করবেন আপনি জেলখানার মধ্যে আছেন, কঠিন আযাবের মধ্যে আছেন, এটা মনে করে আপনাকে পড়তে হবে। সন্ধ্যায় কি করবেন, প্রত্যেক দিন 3 ঘন্টা, সকালে 3 ঘন্টা, 6 ঘন্টা করে আপনি পড়ে যান। ইনশাল্লাহ দেখা হবে বিজয় মিছিলে আপনাদের সাথে। আপনি ফোন দিয়ে বলবেন যে স্যার, যেমন এমসিকিউতে অনেক ফোন আমি রিসিভ করতে করতে আমার এই ফোন চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল এক পর্যায়ে, যেন এই টাইমটা তেমনই হয়। আমি যেন আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা যেন সবাই বলতে পারেন যে স্যার আমি পাশ করছি আলহামদুলিল্লাহ। আমি যেন ফোন রিসিভ করতে করতে আমার ফোন বন্ধ হয়ে যায়, সেই দিনের স্বপ্ন দেখতেছি আমি। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা কঠোর পরিশ্রম করতে হবে, একটা মাস চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। সকালে যুদ্ধের জন্য 3 ঘন্টা শ্রম দিবেন, রাতে এই যুদ্ধে বিজয়ী হওয়ার জন্য 3 ঘন্টা শ্রম দিবেন। 6 ঘন্টা করে প্রত্যেক দিন পড়বেন। দেন আমার ক্লাসগুলো দেখবেন লাইভের মাধ্যমে। আমি প্রত্যেক দিন ইনশাল্লাহ ক্লাস নেব, এবং 2টা পরীক্ষা তো সপ্তাহে হবেই, 2টা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আমি যে পড়াগুলো দেব বাসার পড়া, সেগুলো লিখে আমাকে পাঠাবেন, আমি যে নিয়ম অনুযায়ী বলবো সেগুলো। এটা হচ্ছে আমার শপথ। আপনারা মনে মনে শপথ করে ফেলেন যে না, স্যারের প্রত্যেকটি কথা, স্যারের প্রত্যেকটি ক্লাস, স্যারের প্রত্যেকটি পরীক্ষা ইনশাল্লাহ আমরা দেব। আমরা প্রত্যেক দিন
সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, 6 ঘন্টা করে পড়ব। এর মাঝখানে যতটুকু সময় আপনি আপনার নিজের কাজ করেন, অন্যজনের কাজ করেন, চাকরি করেন, যাই করেন, ওই সময়টুকু করবেন। আইনজীবী হতে হলে আপনাকে এই মুহূর্তে এই আমার গাইডলাইনটা, এই যে চ্যালেঞ্জটা গ্রহণ করতে হলে, আইনজীবী হতে হলে এইভাবে আপনি একটা মাস, ভাই একটা মাস দিয়ে যান, দেখবেন একটা মাস পরে দেখেন আপনি কত দূর এগিয়ে যান, আপনি কতটুকু নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পান। একটা মাস পরেই আপনি বুঝতে পারবেন। আজকের এই কথাগুলো হয়তো বা আপনাদের অনেকেই স্যারে ক্লাস নিতে চাচ্ছে, আজকে কি আলাপ করতেছে, এগুলো তো আমরা জানি। হ্যাঁ জানেন, এখানে তো সবাই প্রাপ্তবয়স্ক, সবাই জানেন। তবু আমি মেন্টর হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়া। কারণ এই কথাগুলো যদি আপনি প্রত্যেক দিন স্মরণ করেন, প্রত্যেক দিন পড়েন, 3 ঘন্টা সকাল 3 ঘন্টা রাত, তাহলে কিন্তু উপকার আপনার নিজের। প্রথমে একটা কথা বলেছি, এখানে যারা আছেন অনেকেই আমার পিতার চাইতে বয়সে বেশি, আমার পিতৃ সমতুল্য অনেকেই আছেন, আমি দেখেছি। এমসিকিউ পাশ করার পরে অনেকে আমাকে ফোন দিয়েছেন, কান্নাও করেছেন যে স্যার 3-4 বার এমসিকিউ পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হতে পারিনি, আপনার এখানে উত্তীর্ণ হয়েছে স্যার, আপনার হাত ধরে স্যার। অনেক প্রশংসা করেছেন, কান্নাও করেছেন। খুশির কান্না, এটা কিন্তু কান্না না, এটা খুশির কান্না। তো আমি এই খুশির কান্নাটা রিটেন পরীক্ষার রেজাল্টের পরেও দেখতে চাই, খুশির কান্না যে আলহামদুলিল্লাহ আমরা পাশ করেছি। তো আমি সর্বশেষ একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে প্রিয় ভবিষ্যৎ আইনজীবী ভাই বোনেরা, যারাই আত্মবিশ্বাস নিয়ে আমার সাথে যুক্ত হয়েছেন, আমি কঠোর পরিশ্রম করতে জানি, আমার সাথে সাথে আপনারাও কঠোর পরিশ্রম করবেন। সকালে 3 ঘন্টা পড়বেন, রাতে 3 ঘন্টা পড়বেন, আমার ক্লাস দেখবেন, আমার প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এটা হচ্ছে আমাদের শপথ। তাহলে আলহামদুলিল্লাহ, আমরা অনেক কথাই বললাম, চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। হ্যাঁ, অনেকে সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছেন। জি স্যার, আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, আমাদের আগামীর পথ চলা আপনার সহযোগিতা একান্ত বাধ্যগত হইব ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। যুক্ত আছেন অ্যাডভোকেট তন্ময় মোল্লা। প্রিয় লার্নেট, কেমন আছেন আপনি? ভালো আছেন নিশ্চয়ই। হ্যাঁ, অনেকেই যুক্ত আছেন। না, ড্রাফটিংয়ের নামের তালিকায় কি নম্বর দিয়ে খালি রাখবো নাকি যে কোনো নাম লিখব? ড্রাফটিংয়ের নামের তালিকায় আপনি কাল্পনিক নাম ব্যবহার করবেন, ড্রাফটিংয়ের নাম্বার দিবেন না, নাম্বার বসাবেন না। হ্যাঁ, যেমন ধরেন প্রথমে আপনার হেডিং অ্যান্ড টাইটেলের মধ্যে আপনি আদালতের নাম লিখবেন, তারপরে যে মাঝখানে মোকদ্দমার নাম, মোকদ্দমার নম্বর বসাবেন, নম্বরটা বসাবেন না, মোকদ্দমার নম্বর লিখে ফাঁকা রেখে 2025 লিখবেন। পক্ষগণের নাম বাদী, আব্দুল করিম, মানে অনুমানিক একটা কাল্পনিক নাম ব্যবহার করেন। আমি কাল্পনিক নাম ব্যবহার করছি। বনাম বিবাদী, কাল্পনিক ব্যবহার করেন, নো প্রবলেম। হ্যাঁ, এমসিকিউ এর মতো ঘুমাতে চাই, আল্লাহ ভরসা, আল্লাহর রহমত। রাজীব বিশ্বাস আজও আমাদের প্রিয় শিক্ষার্থী যুক্ত আছেন। হ্যাঁ, প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আল্লাহর নামে শুরু করলাম, ইনশাল্লাহ সাথে থাকবেন, দেখা হবে আমাদের বিজয় মিছিলে ইনশাল্লাহ। ওকে, তো দেখেন, আমি দেওয়ানি কার্যবিধি আমরা কিন্তু সহজ দিয়ে শুরু করব, প্রথমেই কঠিনে যাব না, আমরা সহজ দিয়ে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে কঠিন পর্যায়ে চলে যাব। ওকে, তো আমরা প্রথমেই যুদ্ধটা হচ্ছে আমাদের সহজ যুদ্ধ। আপনারা যারা এমসিকিউ পাস করছেন, এমসিকিউ এর পড়াটাই কিভাবে লিখবেন, চলুন টেকনিকগুলো আমি শিখিয়ে দিচ্ছি। দেখেন, প্রথম প্রশ্নটা দেখেন, আমি লিখেছি দ্য এক্সক্লুশন অফ জুরিসডিকশন of a civil court to entertain civil cases should not be readily inferred. দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 ধারার আলোকে বিবৃতিটি ব্যাখ্যা করুন। এটা আপনারা যারা যুক্ত আছেন, আরেকটা কথা বলে নেই, যারা আমাদের নিয়মিত ব্যাচে যুক্ত হচ্ছেন, অনেকেই হয়েছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা বই খাতা কলম, এমসিকিউ এর বই, রিটেনের বই এবং খাতা কলম নিয়ে টেবিলে বসে, মোবাইল দিয়ে আপনি আমার ক্লাসটা দেখেন, ল্যাপটপ দিয়ে দেখেন, যে কোনো ডিভাইস দিয়ে দেখেন, নো প্রবলেম। অবশ্যই আপনি বই খাতা কলম নিয়ে বসবেন। আমি যে প্রশ্নগুলো বলবো আপনারা লিখে ফেলবেন, তাই বলবো এই প্রশ্নটা লিখে ফেলেন, প্রশ্নটা সবাই লিখে ফেলেন। হ্যাঁ, লেখাগুলো আসলে ছোটো হয়ে গেছে, আমি দেখা যাচ্ছে না, লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। তারিকুল ইসলাম বলছেন, ধন্যবাদ স্যার। ওকে, লেখাগুলো কি স্পষ্ট দেখা যাচ্ছে? দ্য এক্সক্লুশন অফ জুরিসডিকশন
of a civil court to entertain civil cases should not be readily inferred. দেওয়ানি কার্যবিধি 1908 9 ধারার আলোকে বিবৃতিটি ব্যাখ্যা করুন। এটা হচ্ছে অপশন 1 একের ক প্রশ্ন। দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা দেখেন, এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী, বি তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এ এর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং এ নামক ব্যক্তিকে বাংলাদেশের বিমানে নিকট সরবরাহ করে। বি পণ্যসমূহের মূল্য এ কে পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। পরিশোধ করতে অস্বীকৃতি জানায়। এ টাকা আদায়ের জন্য বি এর বিরুদ্ধে মোকদ্দমা করতে চায়। এ কোথায় মোকদ্দমা দায়ের করতে পারে? এটা প্রবলেমেটিক প্রশ্ন, ঠিক আছে। আমি আবার বলি যে এ ও বি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী, বি তার ঢাকাস্থ প্রতিনিধির মাধ্যমে এ এর নিকট থেকে পণ্য ক্রয় করে এবং একে বাংলাদেশের বিমানের নিকট সরবরাহ করে। বি পণ্যসমূহের মূল্য এ নামক ব্যক্তিকে পরিশোধ করতে অস্বীকৃতি জানায়, ঠিক আছে। এ টাকা আদায়ের জন্য বির বিরুদ্ধে মোকদ্দমা করতে চায়। এ কোথায় মোকদ্দমা দায়ের করতে পারে? ইতিমধ্যে কিন্তু প্রবলেমেটিক প্রশ্নটি হালকা বোঝা যাচ্ছে। যাই হোক, আমি আরেকটা কথা বলি, আমি রাতে যখন ক্লাস নেব, ক্লাসে কোন কোন প্রশ্নগুলো পড়াবো সেগুলো লিখে কিন্তু আমি পিডিএফ করে বা ছবি তুলে আপনাদেরকে আগেই দিয়ে দিব গ্রুপে, যারা গ্রুপের সদস্য হবেন। যেমন ধরেন আমি যে প্রশ্নগুলো আলোচনা করব সেই প্রশ্নগুলো আমি আগেই আপনাদের নিকট পাঠিয়ে দেব। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন অনেকেই, যারা যুক্ত আমাদের তুরন্ত ল একাডেমির লিখিত ব্যাচে। আমরা যে প্রশ্নটা আলোচনা করব সেই প্রশ্নটা নিয়ে আমরা কি করব, ওই প্রশ্নগুলো লিখে আমি আগেই পাঠিয়ে দেব। তাহলে আরো সহজ হয়ে যাবে আপনাদের জন্য। সো এটা হচ্ছে আমরা আলোচনা করব শেষে এই দুইটা প্রশ্ন। তো চলুন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন প্রশ্নটা আজকে আলোচনা করব। ওকে, মুছে দিলাম। তো এটা হচ্ছে একটা প্রশ্ন, আপনারা দেখতেই পেলেন। আমরা চলুন সুনির্দিষ্ট প্রতিকার, আমরা যেহেতু প্রত্যেক দিন দুইটা করে প্রশ্ন করব, একটা সুনির্দিষ্ট মানে একটা বড় আইন, একটা ছোট আইন। সো আমরা এটাই ভালো হয়। রাজীব বিশ্বাস রাজু বলছেন এটাই ভালো হয়, জুই সুলতানা যুক্ত আছেন। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আরেকটা প্রশ্ন পড়ব। আমি একটু বড় করে লিখি, বড় করে লিখলে হয়তো আপনাদেরকে একটু দেখা যাবে। সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে। বড় করে লিখতেছি, আপনারা দেখতে সহজ হবে। কি বিধান আছে? এটা হচ্ছে একটা প্রশ্ন, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে সুনির্দিষ্ট ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন।
হ্যাঁ, ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। এটা হচ্ছে একটা প্রশ্ন। দেখেন, এটা প্রশ্ন হলে এইভাবে আপনার প্রশ্নটা হবে। তো এই প্রশ্নটা যারা আপনারা বই থেকে বের করতে চাচ্ছেন, এটা তৃতীয় বিজিএস পরীক্ষার, হ্যাঁ, তৃতীয়তম বিজিএস পরীক্ষার এই প্রশ্নটা করা হয়েছিল। এই যে আমরা একটা প্রশ্ন আলোচনা করব এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে আমরা আরেকটা প্রবলেম আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে, ক এক খণ্ড জমির মালিক, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি ক্ষয়ের নামে রেকর্ডভুক্ত হয়েছে এবং শেষ সুযোগে খ ওই জমি ককে বেদখল করে। মানে ক নামক একটা জমির মালিক, ক নামক একজন ব্যক্তি একটা জমির মালিক, জরিপ কর্মচারীদের ভুলের কারণে ওই জমিটা ক্ষয়ের নামে রেকর্ডভুক্ত হয়। এই সুযোগে খ কি করে, ক নামক ব্যক্তিকে ওই জমি থেকে বেদখল করে। ক এর প্রতিকার কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তি সহ আপনার উত্তর প্রদান করুন। এটা প্রবলেমেটিক প্রশ্ন। আমরা এটা আগে প্রথমে আলোচনা করি, তারপরে প্রবলেমেটিক প্রশ্নটা নিয়ে কথা বলবো। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত আছেন উত্তরটা করে দিবেন। হ্যাঁ, উত্তরটাই তো এখন করব, প্রবলেমেটিকটা পরে। প্রবলেমেটিকটা হচ্ছে এরকম, দেখেন, ক এক খণ্ড জমির মালিক, ধরেন প্রবলেমেটিক প্রশ্ন খ নাম্বার, ক এক খণ্ড জমির মালিক, এই প্রশ্নটা আলোচনা করা হবে। ক এক খণ্ড জমির মালিক, জরিপ কর্মচারী আছে না, যারা জরিপ করে, জরিপ কর্মচারীদের ভুলে খ নামক ব্যক্তির নামে এটা রেকর্ড হয়। এই সুযোগে খ নামক ব্যক্তি কি করলো, ক নামক ব্যক্তির জমি, ক নামক ব্যক্তিকে তার জমি থেকে বেদখল করলো। এখন এই যে বেদখল করলো, এখন তার প্রতিকার কি? এটা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। এটা আমরা পরে কথা বলি। তার পূর্বে চলুন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, প্রথম যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কতটুকু বোঝা যাচ্ছে জানি না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, এটা হচ্ছে একটা। আবার কি বলছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি বিধান আছে, ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। আমরা এই যে একটা লম্বা প্রশ্ন, একটা বড় প্রশ্ন, আমরা এই প্রশ্নটাকে দুই ভাগে বিভক্ত করে ফেলব। এখন দেখেন, আপনারা তো এমসিকিউ পাস করছেন। এখন এমসিকিউ যে পাস করছেন, এই প্রথম প্রশ্নটা আপনি কোথা থেকে শুরু করবেন? দেখেন, এই যে বড় প্রশ্নটাকে আপনি ভেঙে ফেলবেন দাড়ি পর্যন্ত। দেখেন এখানে দাড়ি কোন জায়গায় আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, আপনি এই পর্যন্ত আগে ভেঙে ফেলেন। আপনি আগে এইটুকু নিয়ে ভাববেন, ঠিক আছে? এইটুকুর উত্তর যখন শেষ হয়ে যাবে, তখন আপনি পরেরটুকু দিবেন। তাহলে আমরা প্রথমেই সমাধান করি এইটুকু, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, এইটুকু আমরা প্রথমেই আলোচনা করি। ওকে, তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, দেখেন, আমরা সবাই কিন্তু পড়েছি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা থেকে প্রশ্নটা উত্তর হবে বলি দেখি। আপনারা একটু বলেন কত ধারা থেকে হবে। বার লিখিত বিগত প্রশ্নের চেয়ে বিজিএস এর প্রশ্ন অনেক বার, এর জন্য কি বিজিএস এর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, দয়া করে বলবেন। হ্যাঁ, অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা এটুকু আগে সমাধান করি। চলুন আমরা এটুকু সমাধান করে ফেলি। এখন যারা যুক্ত আছেন তারা কিন্তু সবাই এমসিকিউ পাস করছেন। এখন দেখেন, এই যে প্রশ্নটা লেখাটা শুরু করবেন কোথা থেকে? আপনি কি ভূমিকা লিখবেন? প্রশ্নের শেষে কি উপসংহার লিখবেন? না, এগুলো কোনো কিছু লেখা আপনার দরকার নাই। আপনি কিভাবে শুরু করবেন প্রশ্নটা? আপনি 5টা প্রতিকারের কথা আমরা জানি, কিন্তু তার পূর্বে আপনি লেখা শুরু করেন। প্রশ্নটা কি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়। এখন আপনি শুরু করলেন 1 নং প্রশ্নের উত্তর। আপনি খাতাতে কিভাবে লিখবেন? 1 নং প্রশ্নের উত্তর, তারপরে লিখলেন। যদি এটা হয় ক, তাহলে ক কিন্তু লিখতে হবে। 1 নং প্রশ্নের উত্তর ক লিখে দেন।
লিখে আন্ডারলাইন করে দেন। অনেকে কিন্তু আমি লিখিত খাতা দেখেছি, অনেকে আমার কাছে খাতা পাঠান লিখিত পরীক্ষা দিয়ে 1 নং প্রশ্নের উত্তর লিখেন, শুধু ক বা খ সেটা মেনশন করেন না। তাদের উদ্দেশ্যে বলবো এই ভুলগুলো করবেন না। 1 নং প্রশ্নের উত্তর ক এটা লিখে আপনি আপনার উত্তর শুরু করবেন। হ্যাঁ, এটা প্রথম। আমরা কি বিজিএস প্রশ্ন ফলো করব? শুনেন, এই বিজিএস প্রশ্ন ফলো করবেন নাকি বার কাউন্সিল ফলো করবেন এটা তো মুখ্য বিষয় নয়। আপনি ফলো করবেন কোনটা, আইনটাকে, মূল বিষয়টাকে। আপনি ফলো করবেন বেয়ার অ্যাক্টকে, একটা ধারার বেসিক কী আছে, একটা ধারার মূল বিষয়বস্তু কী আছে সেটা ফলো করবেন। শুনেন, বাজারের গাইড পড়ে কি আপনি প্রশ্ন কমন পাবেন? 30 থেকে 40% বাজারের যে গাইডগুলো, 30 থেকে 40% প্রশ্ন সেগুলো থেকে কমন পাবেন। আর বাকিগুলো কিন্তু আপনাকে আইনটা বুঝে মনের মধ্যে ধারণ করে নিজে নিজে কিন্তু উপস্থিত বুদ্ধিতে লিখতে হবে। কি বোঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। তো এই দেখেন আপনি কিভাবে শুরু করবেন। দেখেন, আপনি যখন ধারাটা মেনশন করবেন, দেখেন প্রত্যেকটা উত্তর লেখার সময় আপনি ধারা মেনশন করবেন। দেখেন, আমরা কিন্তু এমসিকিউর জন্য পড়েছি কিন্তু এই বিষয়গুলো। আদালত কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন 5 উপায়ে। 5 ধারাতে আমরা 5টি উপায়ের কথা জানি, সবাই কিন্তু মুখস্থ এটা। 5 ধারাতে 5টি উপায়ের কথা জানি। আপনি এখানে লিখেন, শুরু করেন। হ্যাঁ, আপনি ইংরেজিতে যদি ধারা লিখতে চান, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 1877, মানে আইনটা যখন লিখবেন অবশ্যই কি করতে হবে, আইনের সাল। যেমন ধরেন এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর মানে বিষয়টা আমি যা বোঝাতে চাচ্ছি আপনাদের, আপনি যখন আইনের নাম লিখবেন, যেমন আমি কিন্তু প্রশ্ন শুরু করলাম লেখা যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 5 ধারায় কি করে থাকেন, প্রশ্নে চাচ্ছে কি দেখেন তো, কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। তাহলে আপনি উত্তর শুরু করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 5 ধারায় 5টি উপায়ে আদালত কি করে থাকেন, আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন বা সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকার কি করেন, প্রদান করেন। দাড়ি দিলেন, দাড়ি আমার হাতের লেখা হয়তো বা খারাপ, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না। আপনি যখন এখানে দেখেন টেকনিকটা কি রাখবেন, এমসিকিউ এর পড়াটাই কিন্তু আপনি লিখিত পরীক্ষায় কাজে লাগাবেন। কিভাবে আমি সেটা টেকনিক বলে দিচ্ছি আপনাদের। প্রশ্নে কি চাচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে আপনি প্রশ্ন শুরু করেছেন, আপনি কিন্তু প্রথমে ধারা উল্লেখ করতে হবে। যেহেতু ধারা উল্লেখ করবেন, আইনের নাম উল্লেখ করবেন, তাহলে নাম্বারটা বেশি পাবেন। আইনের প্রশ্নগুলো কিন্তু নাম্বার দেওয়া হয় অঙ্কের মতো। যেমন আমরা অঙ্ক পরীক্ষা দিতাম, অঙ্ক ভুল হলেই প্রশ্ন নাম্বার একটাও পাবেন না। আর এখানেও তাই, আইনের ধারাটা যখন আপনি মেনশন করবেন, ধারাটা ওই আইনের নামটা যদি সুন্দরভাবে লিখতে পারেন, সঠিক বিষয়বস্তুটা লিখতে পারেন, নাম্বার কিন্তু যা আছে তাই পাবেন। যেমন প্রবলেমেটিক প্রশ্নের মধ্যে যা আছে তাই পাবেন। তাহলে আরিফ হোসেন লিখেছেন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 5 ধারায় 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। সো এটাই আপনারা লেখেন। দেখেন, আপনি যখন খাতাতে লিখবেন, খাতাতেও কিন্তু 3 লাইন হয়ে যাবে। যেহেতু অনেক বড় বোর্ড আমি লিখলাম, আপনি যখন খাতাতে লিখবেন তখন কিন্তু এটা 3 লাইন হয়ে গেল। দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 5 ধারায় 5টি উপায়ে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন বা প্রদান করে থাকেন। আপনি আপনার নিজের ভাষায় লিখবেন, আইনের নামটা লিখবেন সুন্দর করে, 1877 এর 5 ধারাটা লিখবেন, সুন্দর করে লিখবেন। এটা কিন্তু যেন বোঝা যায়, আপনার হাতের লেখা যাই হোক না কেন, খাতাতে যেন আপনি কি করতে পারেন, যখন লিখবেন তখন যেন স্পষ্ট বোঝা যায়, লেখাটা যেন বোঝা যায়। সো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 5 ধারায় 5টি উপায়ে আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন। নিম্নে আপনি লিখলেন, নিম্নে
তা বর্ণনা করা হলো, বর্ণনা করা হলো, শেষ। তখন আপনি পাঁচটা প্রতিকার কি কি, পাঁচটা প্রতিকার কি কি আপনি তখন শুরু করেন। আমি মুছে দিলাম আপনাদের লেখার জন্য, মুছে দিলাম। এই যে দেখেন একটা কিন্তু স্টেপ হয়ে গেল। আপনি এইটুকু লিখলেন, স্যার সাল ধারা এগুলো সব উল্লেখ করব। আমি কি বললাম, আপনি যখন আইনের নামটা দিয়ে প্রশ্নটা শুরু করবেন, আইনের পুরো নামটা লিখবেন সাল সহ। এটাতে আপনার লেখা বড় হলো, খাতা সুন্দর দেখা যাবে। আপনি এমসিকিউ এর পড়াটা দিয়ে কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্ন সাজিয়ে ফেলতে পারতেছেন। এই যে আমি তো টেকনিকটা শিখিয়ে দিচ্ছি আপনাদের। 1 নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনি ধারাটা তো আমাদের মেনশন করতে হবে, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে আমরা ধারাটা মেনশন করতেছি, কোন ধারাটা দিয়ে প্রশ্নের উত্তর দেব, 5 ধারা। মূলত এটাই হচ্ছে বিষয়। আইনের শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয় যে আসলে মূলত ধারাটা আপনি জানেন কিনা, যে এই প্রতিকারটা 5টা প্রতিকার কোন আইনের কত ধারাতে আছে, 5 ধারাতে আছে। এটাই তো মূল বিষয়। আপনি শুরু করছেন, প্রথমে আইনের নাম দিয়ে শুরু করবেন, কোন আইনের কত ধারাতে, কোন আইনের কত ধারা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 পুরোটা নাম লিখবেন, এর 5 ধারায় 5 ধারাটা লিখবেন। তাহলে কিন্তু এখানে দেখেন আপনার কিন্তু সুন্দর দেখা যাবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5টি উপায়ে আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করেন বা মঞ্জুর করেন। নিম্নে তা কি বর্ণনা করা হলো, সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো, এইভাবে লিখবেন। নিম্নে তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো। কারণ আপনার দেখেন ক নাম্বার যে প্রশ্নটা থাকে, 1-এর ক, কথার কথা আমি বলতেছি, যে কোনো প্রশ্নের ক, তার জন্য হয়তোবা বরাদ্দ থাকবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে যে এই নাম্বার, এই প্রশ্নের জন্য এত মান। ধরেই আপনার 8 বা 10, তাহলে কিন্তু আপনার 10 নাম্বার প্রশ্নের জন্য কিন্তু আপনাকে কমপক্ষে 2 পাতা লিখতে হবে, 4 পৃষ্ঠা লিখতে হবে, তাই না? তো আপনি শুরু করেন সুন্দরভাবে। তাহলে এইভাবে এতটুকু পর্যন্ত শেষ। নিম্নে তা বর্ণনা করা হলো। এখন কি বর্ণনা করবেন, কি বর্ণনা করবেন? বর্ণনাটা করতে হবে এই যে 5টা প্রতিকার, নিম্নে তা বর্ণনা করা হলো। আপনি ক নাম্বার দেন, কি প্রতিকার? দখল, গ্রহণ এবং অর্পণ। দখল, গ্রহণ এবং অর্পণ, এটা লিখে আপনি আন্ডারলাইন করবেন। তারপরে আপনি লিখেন যে আদালত, এখানে আপনি লিখেন যে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী দখল, গ্রহণ এবং অর্পণ করেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে 11 ধারা অনুযায়ী আপনি আবার লিখেন, শুরু করেন যে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে 11 ধারা অনুযায়ী কি করেন? কোনো সম্পত্তির দখল গ্রহণ করে তার দাবিদারকে অর্পণের প্রদানের অর্পণের মাধ্যমে কি করেন? সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। অপশন ক। আপনি কিন্তু উত্তর দিচ্ছেন, দেখেন আমি কিন্তু উত্তর শুরু করে দিয়েছি যে নিম্নে তা বর্ণনা করা হলো, নিম্নে বর্ণনা করা হলো। তারপরে দেন ক। ক নাম্বারে লিখতেছেন কি? দখল, গ্রহণ এবং অর্পণ। মানে এই যে 5টি প্রতিকার আমরা কিন্তু 5টি স্টেপ করব, 5টি প্যারা করব, প্যারা, 5টি প্যারা। তাহলে ক নাম্বার প্যারাতে কি লিখতেছেন? যে দখল, গ্রহণ এবং অর্পণ। আপনি তখন কি লিখবেন? এইটুকু লিখলে কি আপনার নাম্বার দিবে? এইটুকু লেখার পরে আপনার তো আরো 2 লাইন লিখতে হবে। আপনি অপশন কতে লিখলেন, এই যে আমরা এমসিকিউ এর জন্য তো পড়েছি, 5টা মুখস্থ করেছি, দখল, গ্রহণ এবং অর্পণ। তারপরে হচ্ছে কি যা করতে বাধ্যবাধকতা, বাধ্যতামূলক প্রতিকার, হ্যাঁ, নিষেধাত্মক প্রতিকার। এইগুলো লিখলে তার ওইভাবে নাম্বার দিবে না। আপনাকে তো একটা ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা, ওই বিষয়টা একটু আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো আপনি যখন লিখবেন দখল, গ্রহণ এবং অর্পণ, বাকিটুকু আপনি একটু ব্যাখ্যা করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সংক্ষেপে লিখলাম, প্রতিকার আইনের 8 থেকে 11 ধারায় আদালত কি করে থাকেন? আদালত দখল, গ্রহণ এবং অর্পণের মাধ্যমে, অর্থাৎ যিনি দখলের অধিকারী ব্যক্তি তাকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। বাস, একটা প্যারা হয়ে গেল কিন্তু। তারপরে আপনি খ নাম্বার প্যারা দেন। খ, দেখেন একটা প্যারা যখন শেষ হবে আপনি কি করবেন? এই প্যারাটা শেষ হলে আপনি একটু ফাঁকা রাখবেন, কিন্তু যেন সুন্দর দেখা যায়। 1 আঙ্গুল 2 আঙ্গুল ফাঁকা রাখবেন, হ্যাঁ, একটু ফাঁকা রাখবেন। ধরেন একটা প্যারা শেষ, আবার এখান থেকে শুরু করেন। খ, বাধ্যতামূলক প্রতিকার লিখেন। বাধ্যতামূলক প্রতিকার,
আপনি আবার আন্ডারলাইন করলেন কি, যে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা থেকে কত ধারা পর্যন্ত, 12 থেকে 30 পর্যন্ত এবং 55 ধারা অনুযায়ী যে প্রতিকার মঞ্জুর করে থাকেন তাকে বাধ্যতামূলক প্রতিকার বলা হয়। শেষ। তারপরে আপনি আবার গ দেন, নিষেধাত্মক প্রতিকার, এটাকে আপনি ব্যাখ্যা করলেন। যে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ঘ ধারা অনুযায়ী যে কাজ করতে একজন নিষেধ করা হয়েছে, নিষেধাত্মক প্রতিকারের যে সংজ্ঞাটা আপনি দিয়ে দেন। তারপরে কি 4 নম্বরে দিবেন যে ঘোষণামূলক প্রতিকার, ক খ গ, মানে এখানে 5টা কিন্তু প্যারা হয়ে গেল। আপনি যদি পারেন প্রত্যেকটা প্যারার সাথে, যদি সময় থাকে, সময় না থাকলে উদাহরণ দেওয়া দরকার নাই, আপনি উদাহরণটা দিয়ে দিবেন, দখল গ্রহণ এবং অর্পণের মাধ্যমে একটা উদাহরণ দিলেন, বাধ্যতামূলক প্রতিকারের একটা কি করলেন, একটু ব্যাখ্যা করলেন, 2-3 লাইনের মধ্যে আপনি কি করলেন, একটা উদাহরণ দিলেন। তারপরে পরের প্যারাতে চলে যান, গ নামক প্যারাতে আপনি লিখলেন নিষেধাত্মক প্রতিকার, এটাও একটু আপনি কি করলেন, একটা উদাহরণ দিলেন, যদি সময় থাকে, আপনার হাতের লাগে স্পিড বেশি হয়। তো 5টা প্যারা, দখল গ্রহণ এবং অর্পণ, বাধ্যতামূলক প্রতিকার, নিষেধাত্মক প্রতিকার, তারপর হচ্ছে ঘোষণামূলক প্রতিকার, এবং আরেকটা কি, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগের মাধ্যমে। তাহলে শেষের প্রতিকারটা কি, নিষেধাত্মক, রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ। আপনি 5টা প্রতিকার দিয়ে দিলেন। ঘ নামক যে নিষেধাত্মক বা নাম্বার রিসিভার নিয়োগের মাধ্যমে, রিসিভার নিয়োগ, এটা আপনি একটু ব্যাখ্যা করেন। আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে, আদালত কি করেন, রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। এই রিসিভার নিয়োগ করা হয় দেওয়ানি কার্যবিধির কত আদেশ অনুযায়ী, এটা আপনি সুন্দর করে 1908 সালের দেওয়ানি কার্যবিধি, যখনই আপনি একটা আইনের নাম আসবে আপনি তখন দিবেন সুন্দর করে যে 1908 সালের কি দেওয়ানি কার্যবিধি আদেশ কত, রিসিভার কত বলেন তো দেখি, আদেশ কত অনুযায়ী, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারা অনুযায়ী এবং দেওয়ানি কার্যবিধির আদেশ এত অনুযায়ী কি হয়, আদালত রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। ওকে, তাহলে আমরা এই যে 5টা প্রতিকার সুন্দরভাবে যদি লিখেন, 2 পৃষ্ঠা হয়ে যাবে না? 2 পৃষ্ঠা কিন্তু এখানে হয়ে গেল। দেখেন এই পর্যন্ত কিন্তু আপনার এই প্রশ্নটা সলভ হয়ে গেল। তাহলে দেখেন এইটুকু কিন্তু সলভ হয়ে গেল যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে আমরা দেখলাম 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়। তাহলে এই যে আমি যে বলেছিলাম যে এমসিকিউর পড়াটা আপনাকে ধরে রাখতে হবে। 40 আদেশ, ভেরি গুড, 40 আদেশের বিধি 1 অনুযায়ী কি বিষয়, মক্কেলাইছে মেম্বার, তাই একটু পরে আবার 1 ঘন্টা পরে ক্লাস শুরু করছে, 1 ঘন্টা পরে আবার ভবিষ্যৎ আইনজীবীগণ। এখন দেখেন এই যে আপনি এমসিকিউর জন্য যে পড়াটা পড়েছেন এমসিকিউর জন্য, ওইটাই কিন্তু আপনার একটু কি ব্যাখ্যা করে বাড়িয়ে লিখতে হবে, খাতাতে আপনার সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে। তাহলে কিন্তু আপনার 70% প্রিপারেশন আছে, এই 70%কে আপনার 100%-এ নিয়ে যেতে হবে, তাই না? এই 70% প্রিপারেশন কিন্তু 100%-এ আপনার নিয়ে যেতে হবে। এখন কি আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে যদি প্রশ্ন হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায়, তাহলে আপনার উত্তরটা কিভাবে শুরু করবেন, এই যে এইভাবেই, ঠিক আছে, আমি যেভাবে দেখালাম এইভাবে। এই যে আপনি এমসিকিউর পড়াটা জানেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5 উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আদালত মঞ্জুর করে থাকেন, নিম্নে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো। অপশন ক, এই একটা প্যারাতে লিখলেন দখল গ্রহণ অর্পণ, আপনি ব্যাখ্যা করলেন আদালত দাবিদারকে দখল গ্রহণের মাধ্যমে, বেদখলকারী ব্যক্তির নিকট থেকে দখল গ্রহণের মাধ্যমে, দাবিদারকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে 11 ধারা অনুযায়ী কি করে থাকেন, এই প্রতিকার দিয়ে থাকেন। 8 থেকে 11 ধারা অনুযায়ী, 8 এবং 9 ধারা অনুযায়ী স্থাবর সম্পত্তি যদি বেদখল হয়
তখন তিনি কি করেন, এই প্রতিকার দিয়ে থাকেন। আবার 10 এবং 11 অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই বিধানটা প্রযোজ্য। দেখেন 3-4 লাইন হয়ে গেল, কিন্তু 3-4 লাইন হয়ে গেল। দেখেন আপনার আইনের পরীক্ষার মধ্যে কিন্তু আপনার গল্প বানিয়ে লেখার দরকার নাই। এই যে আপনি শিখে আসছেন 5টি প্রতিকার, সেটাকে একটু গুছিয়ে আপনার নিজের ভাষায়, আমি তো আমার ভাষায় বললাম, বইয়ের ভাষায় গাইডের ভাষায়ও দেওয়া দরকার নাই। আইনটা এখানে আপনার মুখস্থ করার দরকার নাই। এখন কি করা দরকার, লিখিত পরীক্ষায় যখন উত্তর প্রদান করবেন, এমসিকিউ এর পড়াটাকে আপনি গুছিয়ে সুন্দরভাবে খাতাতে প্রেজেন্ট করবেন, একটু ব্যাখ্যা করে, একটু বুঝিয়ে আপনি কি বুঝতে পারলেন, নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করাটাই হচ্ছে লিখিত পরীক্ষা। জি স্যার, বুঝেছি, ওকে মৌহ। তাহলে আমরা এইটুকু শেষ। পরের প্রশ্নটুকু দেখেন কি বলা আছে, আমরা সেইটুকু দেখি। কিভাবে 5টা প্রতিকার প্রদান করা যায়, ঠিক আছে, এইভাবে লিখবেন। অবশ্যই লেখার সময় ধারা মেনশন করতে হলে আইনটাকে মেনশন করবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 পুরোটা লিখবেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 5 ধারার বিধান অনুযায়ী এইভাবে লিখবেন। হ্যাঁ, ওকে, কমেন্ট দিবেন সবাই। পরের অংশটুকু কি, আমরা চলুন পরের অংশ। এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু আরো অংশ আছে। পরের অংশটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে। হ্যাঁ, কি কি বিধান আছে, এটা হচ্ছে পরের অপশনটুকু। হ্যাঁ, আমরা একটা প্রশ্নের মধ্যে কিন্তু অর্ধেক আলোচনা করলাম, ভেঙে ভেঙে আলোচনা করবেন, ভেঙে ভেঙে। এখন আপনি পরেরটুকু শুরু করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে, আপনি লিখেন। হ্যাঁ, স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের জন্য, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য বিধান আপনি এইটুকু শুরু করলেন, আন্ডারলাইন করলেন। তারপরে আপনি শুরু করুন। নাইম পাবেল বলছেন 842 ধারা, 8 গুছানো না হলে নাম্বার দিবে, মানে সুনির্দিষ্ট প্রতিকার। যাই হোক, এখন দেখেন ভবিষ্যৎ আইনজীবীগণ পরেরটুকু শুরু করেন, এইটুকু শুরু করবেন, পরের উত্তর এইটুকু শুরু করেন। দেখেন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তির কথা কিন্তু এখানে বলছে। তাহলে কত ধারা 8 এবং স্থাবর সম্পত্তি। দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি বিধান আছে। তাহলে আমরা স্থাবর সম্পত্তি, দেখেন স্থাবর সম্পত্তি কয়টা ধারাতে আছে। স্থাবর সম্পত্তি আমরা কিন্তু দেখেছি, স্থাবর সম্পত্তি যদি বেদখল হয় 2টা ধারায়, এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 2টা ধারায় কিন্তু সেই দখলটা পুনরুদ্ধার করতে পারেন। যদি একটা হচ্ছে সত্য থাকে, টাইটল থাকে সত্য, আর একটা হচ্ছে শুধুমাত্র দখলে ছিলেন সত্য নাই, তাহলে 2টা উপায়ে কিন্তু এখানে মোকদ্দমা হয়। 2টা প্রতিকারের বিধান এখানে আছে, একটা হচ্ছে সত্য, আরেকটা হচ্ছে দখল, মালিকানা নাই কিন্তু দখল আছে, মালিকানা নাই বা দখল আছে। তো দেখেন এখানে সত্য যদি থাকে তাহলে কোন ধারাটা মেনশন করতে হবে। অবশ্যই এখানে আপনি শুরু করবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিধানটা কি, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিধান, এই বিধানটা কি আপনি লিখেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 এবং 9 ধারায় কি করা আছে। 8 এবং 9 ধারায় স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিষয়ে দখল পুনরুদ্ধার
বিষয় সংক্রান্ত বিধান, তো বিধান বর্ণিত আছে, বর্ণিত আছে। ওকে, আপনি এটুকু শুরু করলেন। এখন সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 8 ও 9, 8 এবং 9 ধারায় স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের বিষয় সংক্রান্ত বিধান, দখল পুনরুদ্ধারের বিষয় সংক্রান্ত বিধান বা দখল পুনরুদ্ধারের বিধান বর্ণিত আছে। এখন আপনি 8 ধারাটা সংক্ষেপে আলোচনা করেন। 8 ধারাটা, 8 ধারাতে কি কি প্রতিকার, কিভাবে প্রতিকার পাওয়া যায়। এই যে সত্য আছে, যেহেতু সত্য থাকলে আপনি টাইটেল থাকলেই মনে করবেন 8 ধারা। তো আপনি যখন এই 8 ধারাটা আলোচনা করবেন, আপনি তখন 8 ধারাতে এমসিকিউর জন্য কি পড়েছেন? আপনি তো এমসিকিউ পড়াটা পড়েছেন, তাই না? ভবিষ্যৎ আইনজীবীগণ, ভূমিকা লিখবো স্যার, না ভূমিকা লিখবেন না। এখানে তো আপনি বাচ্চা না যে ভূমিকা দিয়ে শুরু করলেন। আপনি ভূমিকা, এই যে দেখেন ভূমিকা, তারপরে শুরু করলেন, এটা লেখার দরকার নাই। আপনি সরাসরি আইনের নাম দিয়ে উল্লেখ করেন। সরাসরি যদি সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রশ্ন থাকে, কোন ধারা থেকে আপনি উত্তর করবেন সেই আইনটা এবং সেই ধারাটা আমি যেভাবে প্রথম দেখালাম, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5 উপায়ে আদালত কি করেন, সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন। 2 লাইন হবে না? 2 লাইন হয়ে যাবে। কথাগুলো আপনি যখন খাতায় লিখবেন 2 লাইন হয়ে যাবে। নিম্নে 5 প্রকার প্রতিকার সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হলো, 3 লাইন হয়ে যাবে ভাই খাতাতে। আপনি পরীক্ষার খাতাতে যখন মার্জিন করবেন, এই আমার কথাগুলো 3 লাইন হয়ে যাবে। এখন দেখেন, সত্য 8 ধারা, দখল থাকলে 9 ধারা, এটা আমরা সবাই জানি। ইতিমধ্যে কিন্তু এই বিষয়গুলো আমরা কি পড়ে এসেছি না? এই বিষয়গুলো পড়ে এসেছি। সো 8 ধারাটা আপনি কি সত্য থাকতে হবে। তাহলে এখানে দেখেন, স্থাবর সম্পত্তি যদি সত্য থাকে, ওই সত্য থেকে যদি কোনো ব্যক্তি তাকে বেদখল করে, অন্য কোনো ব্যক্তি কর্তৃক তার সত্তাধীন মালিকানাধীন যে সম্পত্তিতে তার টাইটল আছে বা সত্য আছে, ওই সম্পত্তি থেকে যদি অন্য কোনো ব্যক্তি কর্তৃক বেদখল হয়, তাহলে বেদখলকৃত ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারেন। পাশাপাশি তিনি যে ওই সম্পত্তির মালিক, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 অনুযায়ী কি করতে পারেন, ঘোষণাও চাইতে পারেন। এখন এই যে আবার নিজ দিয়ে আবার লিখলেন যে আমরা এই মামলাটি করতে হলে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় প্রমাণ করতে হবে। বেদখলের তারিখ থেকে আমাদের কি করতে হবে, 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এই মামলাটা করতে হলে আমাদেরকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। ঠিক আছে, এই মামলাটা 12 বছরের মধ্যে 142 অনুচ্ছেদটা আপনি উল্লেখ করে দেন। একটু উল্লেখ করেন খাতায়। যিনি খাতা কাটবেন তিনি কিন্তু বুঝবেন যে আরে সব বিষয়টা সে জানে, সব বিষয় জানে। আপনি যখন লিখবেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় সত্য দখল পুনরুদ্ধার করতে হলে বাদীকে যে বিষয়টা প্রমাণ করতে হবে, আপনি লিখলেন, অপশন দিলেন, টিক দিলেন বা দিলেন কি বিষয় প্রমাণ করতে হবে, কি 8 ধারায় সত্য সাব্যস্ত খাস দখলের মামলা করতে হলে বাদীকে, এখানে লিখেন বাদীকে যে সকল বিষয় প্রমাণ করতে হবে, বিষয় প্রমাণ করতে হবে। শর্ত বা শর্ত লিখলেন, দিন 1 নম্বরে দিন কি দিলেন, যে বেদখল হওয়ার পরবর্তী 12 বছরের মধ্যে, আপনি উল্লেখ করেন বেদখল হওয়ার পরবর্তী 12 বছরের মধ্যে মামলা করতে হবে, যা তামাদি আইনের, যা 1908 সালের তামাদি আইনের 142 এবং 144 আর্টিকেলে বর্ণিত আছে। দেখেন লাইন কিন্তু বাড়তেছে। আপনি যে বিষয়গুলো জানেন খাতাতে পটার পট আপনি উপস্থাপন করেন, তারপরে লিখেন, আরেকটা প্যারা দেন, লিখলেন স্টার দিয়ে, একটু লিখলেন, আবার স্টার দিয়ে লিখেন একটু ফাঁক রেখে, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সত্য সাব্যস্ত 8 ধারার মামলা দায়ের করতে হলে বাদীকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হবে। আরেক লাইন হয়ে গেল,
সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় মামলা করতে হলে কি করতে হবে? অ্যাড ভ্যালোরাম কুট ফি দিতে হবে। হ্যাঁ, সত্য ছিল সেটা প্রমাণ করতে হবে। তার যে সত্য আছে সেটা কি করতে হবে? বাদীকে প্রমাণ করতে হবে যে এই জমির মালিক সে, এই জমির প্রকৃত মালিক সে, এটা তাকে প্রমাণ করতে হবে। তাহলে কি করতে হবে? ৮ ধারায় মামলা করতে হলে তাকে সত্য প্রমাণ করতে হবে। আপনি 1 লাইনে বা 2 লাইন হয়ে যাবে, কিন্তু খাতায় লিখলে আমি যে কথাগুলো বলতেছি আপনি দেখেন, সুন্দরভাবে লিখেন, খাতায় 2 লাইন হয়ে যাবে। তারপরে স্টার দিয়ে আরেকটা লাইন লিখেন। বেদখল হওয়ার পরবর্তী 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে, যা তামাদি আইনের 1908 সালের তামাদি আইনের 142 এবং 144 আর্টিকেলে বর্ণিত আছে। তারপরে আবার আরেকটা স্টার দিয়ে লিখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় মামলা করতে হলে কি করতে হবে? অ্যাড ভ্যালোরাম মূল্যানুপাতিক কুট ফি প্রদান করতে হবে। 1 লাইন হোক। আবার আরেকটা স্টার দিয়ে লিখেন, এইভাবে লিখেন। তারপরে আপনি লিখতে পারেন যে এই যে যদি কেউ সংক্ষুব্ধ পক্ষে হেরে যায় আপিল করতে পারে, রিভিউ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। আপনি 8 ধারার যে গল্পটুকু এমসিকিউর জন্য শিখেছেন সেটাই লিখে ফেলেন, 1-1.5 পাতা হয়ে যাবে ভাই। আপনি এমসিকিউর জন্য যা শিখেছেন সেটা যদি ধরে রেখে খাতায় একটু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনার কি বলবো, যা জানেন সেটুকুই লিখে আসতে পারবেন না। আপনার এখন দরকার একটু ভালো গাইডলাইন, প্রত্যেক নিয়ত লিখা। পরীক্ষার খাতায় যে লিখবেন 14টা প্রশ্ন, আমি বলেছিলাম প্রথম দিন 14টি প্রশ্নের উত্তর করতে হবে। আপনি যে লিখবেন এই লেখার প্র্যাকটিসটা প্রতিনিয়ত এখন করতে হবে, যা আমরা করাবো আমাদের দুরন্ত ল একাডেমি থেকে। প্রত্যেক সপ্তাহে 2টা-3টা পরীক্ষা হবে, প্রত্যেক দিন অ্যাসাইনমেন্ট দিবেন, লেখার একটা চর্চা হয়ে যাবে। তাহলে 8 ধারার গল্পটা বললেন, 8 ধারার গল্প পড়লেন, ঠিক আছে। তারপরে আপনি চলে যান, পাতা কিন্তু হয়ে যাবে, দেখেন 1-2টা। আপনি কি 9 ধারার গল্পতে চলে যান। 9 ধারা, এই যে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের 9 ধারার গল্পে চলে যান, যেখানে সত্য থাকা দরকার নাই। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুযায়ী একটা সম্পত্তিতে কেউ যদি দখলে থাকে, ওই দখল থেকে যদি অন্য কোনো ব্যক্তি তাকে বেআইনিভাবে দখলচ্যুত করে, কি করে? বেআইনিভাবে তাকে দখলচ্যুত করে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান অনুযায়ী তিনি তার স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার করার জন্য কি করতে পারেন? দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারেন। দেখেন 2-3-4 লাইন হয়ে যাব না? কথাগুলো তো 2-3-4 লাইন হবে। এটা তো আপনি এমসিকিউর জন্য পড়েছেন ভাই, তাহলে হলো। দেখেন খাতার পেজ কিন্তু বাড়তেছে। আপনি যখন 9 ধারাটা আবার 9 ধারার গল্পের কথা বললাম, যখন এটা বলবেন তখন আবার বলেন, কোনো ব্যক্তি যদি একটা সম্পত্তিতে, এই যে একটা সম্পত্তি, এই সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র দখলে থাকে, তার সত্য নাই বাট শুধু দখলে আছে, এই দখলে থাকলেও তাকে কি ওই দখল থেকে বেদখল করা যাবে? আইনে বলছে না, তাকে আইনগতভাবে দখলচ্যুত করতে হবে, বেআইনিভাবে নয়। এই সম্পত্তি থেকে যদি কেউ একজন দখলে আছে, এ নামক ব্যক্তি দখলে আছে, বি নামক ব্যক্তি তাকে দখলচ্যুত করলো বেআইনিভাবে, কথাটা কিন্তু বেআইনিভাবে হতে হবে। বেআইনি দখলচ্যুত করলে তখন তিনি কি করবেন? 9 ধারার বিধান অনুযায়ী দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে হবে। বাদীকে কি প্রমাণ করতে হবে? এখানে আপনি ওই গল্পটা বলেন, কি প্রমাণ করতে হবে? বাদীকে প্রমাণ করতে হবে কি বাদী এখানে দখলে ছিল, বাদী ওই জমিতে দখলে ছিল। আমি তো সংক্ষিপ্ত করে লিখতেছি, খাতাতে লিখলে তো আরো সুন্দর করে আরো বাড়িয়ে লিখবেন। বাদী বেদখল হওয়ার পরবর্তী কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে মামলা করতে হবে, যা তামাদি আইনের 3 অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে। 2 লাইন হয়ে গেল। পরের স্টেপে চলে যান। এখানে বাদীকে অ্যাড ভ্যালোরাম কুট ফির অর্ধেক কুট ফি দিয়ে আদালতে মামলা দায়ের করতে হবে, অর্ধেক কুট ফি দিয়ে মামলা দায়ের করতে হবে। এই মামলাতে যদি বাদী হেরে যায় তাহলে কি হবে?
তিনি কি আপিল করতে পারবেন? নো, এখানে তিনি আপিল করতে পারবেন না। বাদীর প্রতিকার কি? বাদীর প্রতিকার মানে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার আপনি লিখলেন, লিখে আপনার পেজ বাড়ান, সমস্যা নাই, কিন্তু আপনার কিন্তু টাইম খেয়াল রাখতে হবে ভাই। যতই গল্প লিখেন আপনার হাতে একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এই যে প্রথম প্যারা দ্বিতীয় প্যারা, একটা প্রশ্ন কিন্তু আমরা এখনো শেষ করিনি। তো খাতাতে যখন লিখবেন আপনাকে তো মনোযোগ দিয়ে শুধু লিখতেই হবে, লিখতেই হবে। খাতাতে লিখলে আপনার দেখবেন এই আঙ্গুল চ্যাপটা হয়ে যাবে, ওই স্পিডে লিখতে হবে। সো হাফ কুটফি দিতে হবে, মোহক। তো এইভাবে কিন্তু আপনি দেখেন এইটুকু পর্যন্ত শেষ। 8 ধারা 9 ধারা গল্প বললেই এইটুকু শেষ হয়ে গেল। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান অনুযায়ী স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে, এই 2টা বিধানের কথা, এই যে 2টা গল্পের কথা, 8 ধারার গল্প 9 ধারার গল্প শেষ। তাহলে এই যে প্রথম প্রশ্নটা কি ছিল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় কিভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়, এই পর্যন্ত। তারপরে বলছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে, ধারা উল্লেখপূর্বক আলোচনা করুন। এই যে 2টা প্রশ্ন মিলিয়ে একটা প্রশ্ন, অপশন ক দিয়ে একটা প্রশ্ন করছে। এই প্রশ্নের জন্য বরাদ্দ ছিল 10 নাম্বার। তাহলে 10 নাম্বার, এইটুকুর জন্য 5, প্রথম যে অংশটুকু 5টি প্রতিকার ওইটুকুর জন্য ছিল 5। তাহলে 10 নাম্বারের প্রশ্নের উত্তর আপনার কতটুকু লিখতে হবে? অবশ্যই আপনাকে 20 মিনিটের মধ্যে কিন্তু দ্রুত গতিতে শেষ করতে হবে। 20 মিনিটের মধ্যে অপশন ক, ধরেন 1 নং প্রশ্নের অপশন আমরা ক শেষ করলাম, 10, এটার প্রশ্নের উত্তরের মান হচ্ছে 10। আপনাকে মনে রাখতে হবে 10 মিনিট আমি লিখব 5টি প্রতিকার, আর 10 মিনিটে লিখব 8 এবং 9 ধারার গল্প। তাহলে এই যে 10 থেকে 10, 20 মিনিটে অপশন ক নাম্বার প্রশ্নের উত্তর শেষ করবেন। তারপরে আমরা চলে যাব প্রবলেমেটিক প্রশ্ন। প্রবলেমেটিক প্রশ্নটা বলেছিলাম, প্রবলেমেটিক প্রশ্ন খ নাম্বার অপশনে চলে যায়। 1 নং প্রশ্নের উত্তর খ, একটা প্রবলেম সলভ করব আমরা, দেখেই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। প্রবলেমেটিক প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন ক, একখণ্ড জমির মালিক। দেখেন 1 নং প্রশ্নের উত্তর খ, এটা খ দিয়ে ধরেন এটা খ নাম্বার প্রশ্ন। খ এক নং প্রশ্নেরই কিন্তু, কারণ আমরা জানি প্রত্যেকটা প্রশ্নের মান কত, 15 নাম্বারের প্রশ্ন থাকে। তাহলে 1 নং প্রশ্নের উত্তর ক, এটার জন্য 10, 1 খ, এটার জন্য হলো 5। এই যে প্রবলেমটা এখন দেওয়া হবে, এই প্রবলেমের জন্য আপনার রাখতে হবে 10 মিনিট, কারণ প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনার বরাদ্দ 30 মিনিট না 28 মিনিট ধরতে হবে। 28 মিনিট আমরা কিন্তু এটা হিসাব করে বের করেছি। 4 ঘন্টা মানে 240 মিনিট। আপনার প্রশ্ন লিখতে হবে 14টা, 14 দিয়ে যদি আপনি ভাগ দেন 240-এর কত হবে দেখেন, 16 মিনিট করে হবে। 16, প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনি 16 মিনিট বরাদ্দ পাবেন। তাই বড় প্রশ্নটার জন্য আপনি রাখবেন 20 মিনিট, ছোট প্রশ্নটা সলভ করার জন্য হাতে রাখবেন 10 মিনিট। এটা হচ্ছে টেকনিক। এটা যদি আপনি করতে পারেন তাহলে কি করতে পারবেন, এটা যদি করতে পারেন তাহলে আপনার পরীক্ষার হলে 14টা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন, পূর্ণ উত্তর দিয়ে আসতে পারবেন। ভাই 1 ঘন্টা পরে ফোন দেন, আপনার ছেলে চেম্বারে আসছিল, 1 ঘন্টা পরে ফোন দেন, আলাপ করব। হ্যাঁ, আমি একটু ব্যস্ত ভাইয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, তাহলে আমরা প্রবলেমেটিক প্রশ্নটা এখন সলভ করব। চলুন দেখি কিভাবে প্রবলেমেটিক প্রশ্ন। অনেকেই যুক্ত আছেন, ওয়াও, ইনশাল্লাহ অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। আজকের এই ক্লাসটি আমাদের স্পেশাল গ্রুপে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেক শিক্ষার্থীকে এখনও যুক্ত করতে পারিনি, যারা যোগাযোগ করেছেন, টাকা পাঠিয়েছেন। সেই কারণে আমরা কি নিচ্ছি, পাবলিক নিচ্ছি সবার উদ্দেশ্যে। আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো কিন্তু আর পাবলিক হবে না, প্রত্যেকটি ক্লাস হবে আমাদের কোথায়, আমাদের প্রাইভেট গ্রুপে। আমাদের দুরন্ত ল একাডেমিতে অনেক শিক্ষার্থী, ইনশাল্লাহ আমি আসলেও বিশ্বাসই করতে পারি না এত শিক্ষার্থী যুক্ত হবে। যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01727867215। অবশ্যই কালকে সন্ধ্যার মধ্যে, সন্ধ্যার পরে কেউ যদি ফোন দেন তাকে আর যুক্ত করব না, কারণ অনেক ঝামেলার বিষয় থাকে। যদি লিখিত পরীক্ষায় কেউ যুক্ত হতে চান অবশ্যই 01727867215
এই নাম্বারে সন্ধ্যার পূর্বে কিন্তু আমাকে যোগাযোগ করতে হবে। অনেকেই ক্লাস শুরু হবে আজকেও, এই যে অনেকেই ফোন দিচ্ছে, আমি কেটে দিচ্ছি, এটা যেন না হয়। যদি কেউ ইচ্ছা থাকে আমাদের এখানে যুক্ত হওয়ার, আমাদের এই যে আমরা পরিবারের সদস্য হওয়া দুরন্ত ল একাডেমির, ইনশাল্লাহ অবশ্যই সন্ধ্যার পূর্বে, আগামীকাল সন্ধ্যার পূর্বে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। হ্যাঁ, চলুন আমরা প্রবলেমেটিক প্রশ্নে চলে যাচ্ছি। প্রবলেমেটিক প্রশ্ন খ নাম্বার। তো রাজীব বিশ্বাস, রাজু ভাই, আপনি তো বিষয়টা বুঝতে পেরেছেন। 30 মিনিট যদি ধরে রাখেন তাহলে দুইটা প্রশ্নের উত্তর, একটা প্রশ্ন নিয়ে কিন্তু দুইটা প্রশ্ন নিয়ে গঠিত একটা প্রশ্ন। অবশ্যই আল্লাহ আমাদের সকলের দোয়া করে, মানে আল্লাহ আমাদের সকলের দয়া করে। হ্যাঁ, দয়া 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 অবশ্যই দয়া করবে, আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো ক, এক খণ্ড জমির মালিক। ওকে, কিন্তু জরিপ কর্মচারী, কিন্তু এই যে জরিপ কর্মচারী আমরা তো যারা বলি, হ্যাঁ জরিপ করে না, ভূমি জরিপ কর্মচারীর কি হলো, ভুলে, হ্যাঁ ভুলে ওই জমি কি হয়, ওই জমি খ এর নামে রেকর্ড হয়। খ একজন ব্যক্তি, খ এর নামে কি হলো, রেকর্ড হয়, ঠিক আছে। এবং সেই সুযোগে কি করলো, সেই সুযোগে খ কি করলো দেখেন তো, খ ওই জমি থেকে ক নামক ব্যক্তিকে কি করলো, বেদখল করলো, বেদখল। ক এর প্রতিকার কি, ক এর প্রতিকার কি, ঠিক আছে। ক এর প্রতিকার কি, সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তিসহ উত্তর দিন, দেখেন উত্তর দিন। এটা হচ্ছে একটা প্রশ্ন, প্রবলেমেটিক। এটা ধরেন একটা প্রশ্ন যে ক এক খণ্ড জমির মালিক, কিন্তু জরিপ কর্মচারীর ভুলে ওই জমি খ এর নামে রেকর্ড হয়। সেই সুযোগে খ ওই জমি থেকে ক নামক ব্যক্তিকে বেদখল করলো। ক এর প্রতিকার কি, সুনির্দিষ্ট বিধান উল্লেখপূর্বক যুক্তিসহ উত্তর দিন। যারা যুক্ত আছেন বলেন তো এটা কি প্রতিকার হবে। বেলাল হোসেন বলেন তো কি প্রতিকার হবে এটা কি কোনো প্রতিকার আছে নাকি, বলেন তো কি মামলা করা যাবে। সবাই উত্তর করবেন যারা যুক্ত আছেন। এই যে এটা হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। কৃষ্টি মৌ যুক্ত আছেন আমাদের সাথে। পারুল আক্তার, স্যার ভর্তি হতে চাই, হ্যাঁ ভর্তি, হ্যাঁ পারুল আক্তার, ভর্তি হতে হলে ভাইয়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন সন্ধ্যার পূর্বে, আগামীকাল সন্ধ্যার পূর্বে বা ক্লাসের পরে। হ্যাঁ, পূজা রানী সুমো 842, সুবর্ণ চৌধুরী 9 ধারা প্রবলেমেটিক প্রশ্ন বুঝবো কিভাবে একটু বলবেন। 8 ধারায় মামলা করা যাবে, বুঝবেন কিভাবে আপনি ধারার যে বিষয়গুলো বুঝতে পারলে তো বুঝে যাবেন। ধারার অনেকেই দলিল সংশোধন বলছেন 31, সোনিয়া জান্নাত, যাই হোক অনেকেই উত্তর দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন। সানজিদা সুবিদ 31 দলিল সংশোধন আর মামলা 842, পরে 9 এর প্রতিকার না পেলে 842, 8-9 842 ধারা। আচ্ছা, যারা 9 বলছেন আমি এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 9 কেন বলবেন আপনারা, এটা প্রশ্নটা ধরেন, প্রশ্নটা দেখেন। হ্যাঁ, অনেকেই কমেন্ট দিচ্ছেন, হ্যাঁ দেখেন প্রশ্নটা বুঝেন। ধরেন এই জমির মালিক হচ্ছে ক, এখানে কি বলছে, মালিক।
ক নামক ব্যক্তি হচ্ছে এখানে কি মালিক। এই জমির মালিককে ক মালিক। মালিক মানে কি? মালিক মানে তার সত্ত্ব আছে, কাগজপত্র আছে, টাইটেল আছে। মালিক মানে কি? মালিক হচ্ছে টাইটেল, তার সত্ত্ব, তার দলিলপত্র। তিনি কি এই জমি পৈতৃক ওয়ারিশ মূলে প্রাপ্ত নাকি ক্রয় সূত্রে মালিক? কিভাবে তিনি ওই জমির মালিক, অর্থাৎ তার সত্ত্ব আছে, মালিকানাধীন সম্পত্তি। এই প্রশ্নে কি বলছে? ক এক খণ্ড জমির মালিক, কিন্তু মালিকের কথা কিন্তু বলছে মালিক। এই যে এইটুকু হচ্ছে আপনার বোঝার বিষয়। কিন্তু জরিপ কর্মচারীর ভুল এরও একটা অংশ। ওই জমি খ কি করে রেকর্ড হলো, ভুলে রেকর্ড হলো। খ এই সুযোগে কি করলো? ক নামক ব্যক্তিকে বেদখল করলো। প্রশ্নটা কিন্তু আপনার বুঝতে হবে ভাই, প্রশ্নটা কিন্তু বুঝতে হবে। যেহেতু ক নামক ব্যক্তি এখানে কি করছে? মালিক। আর মালিক মানেই আমরা দেখব টাইটল। এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারাতে যে বিষয়টা, টাইটলটা আমাদেরকে দেখতে হবে। ক নামক ব্যক্তি এই জমির মালিক বা সত্ত্ব আছে, সেহেতু এই জমি থেকে তাকে বেদখল করছে। এটা ভুলটা কার? ভুলটা হচ্ছে জরিপ কর্মচারীর ভুল। এটা কার ভুল? জরিপ কর্মচারীর ভুল। এই ভুলের কারণে কিন্তু একটা সুযোগ গ্রহণ করলো কে? সেই সুযোগে খ নামক ব্যক্তি একটা সুযোগ নিল। কিন্তু খ নামক ব্যক্তির কিন্তু ওই জমিতে কোনো সত্ত্ব নাই, কাগজপত্র নাই, মালিকানা নাই, আছে একটা রেকর্ড। ধরেন এই যে বিআরএস একটা রেকর্ডে তার নাম অন্তর্ভুক্ত হয়ে গেছে, বিআরএস রেকর্ডে। এই যে একটা রেকর্ড, এই রেকর্ডে যে আপনার নামটা ভুলে ক এর জায়গায় খ হয়ে গেল, এই বিআরএস রেকর্ডে খ নামক ব্যক্তির নাম হয়ে গেল, তখন এই যে আপনার কি করতে হবে? বেদখল হলেন, আপনাকে প্রথমেই ওই জমি সত্ত্ব পুনরুদ্ধার করার জন্য কি করতে হবে? আপনাকে কি করতে হবে? অবশ্যই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারা অনুযায়ী কি করতে হবে? দখল পুনরুদ্ধারের, এই সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। পাশাপাশি আপনাকে কি করতে হবে? একটা ঘোষণা চাইতে হবে। ঘোষণা, কোন ঘোষণা? কি ঘোষণা চাইতে হবে? এই যে জরিপ কর্মচারীর ভুলে এই জমিটা ক্ষয়ের নামে রেকর্ড হয়, ক্ষয়ের নামে যে রেকর্ড হলো, এটা তার উপর বাধ্যকর নয়। কার উপর বাধ্যকর নয়? ক নামক ব্যক্তির উপর বাধ্যকর নয়। তাহলে আপনারা উত্তরটা কি দিবেন, কিভাবে দিবেন? প্রবলেমেটিক প্রশ্ন। এখানে কিন্তু বলছে ক এর প্রতিকার কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক যুক্তি সহ উত্তর দিন। তাহলে ক এর প্রতিকার এবং আইনগত ব্যাখ্যা, এটা একটা বিচার্য বিষয়। এগুলো লেখার দরকার নাই। আরও জটিল প্রশ্নগুলো যেগুলো, সেগুলো আপনার ঘটনার বর্ণনা, ইস্যু গঠন, আরও অনেক বিষয় থাকে। ইস্যু বিচার্য বিষয় মানে, ইস্যু মানে বিচার্য বিষয়, ঘটনার বর্ণনা, মতামত, অনেক কিছু লিখতে হবে। তবে আপনি এই প্রশ্নের উত্তর শুধু দিবেন ক এর প্রতিকার ঘটনা উত্তর। প্রশ্ন লিখলেন যে ১ নং প্রশ্নের উত্তর খ। কিভাবে শুরু করবেন? অনেকে কিন্তু এটা মনে থাকে না, ভুলে। তখন শুরু করবেন ১ নং প্রশ্নের উত্তর খ। শুরু করলেন, আন্ডারলাইন দিলেন, ঠিক আছে, খ। এখন ঘটনা, অনেকেই কি করেন? প্রবলেমেটিক ঘটনাটা এখানে লিখেন। এটা লেখার দরকার নাই। যিনি খাতাটা দেখবেন, যিনি খাতা কাটবেন, তার হাতে তো প্রশ্ন আছে, তিনি তো প্রশ্নটা দেখতেছেন কি প্রবলেম। তো অনেকেই কি করেন? ১ নং প্রশ্নের উত্তর খ, প্রবলেমেটিক প্রশ্ন যেহেতু, ঘটনাটা এখানে বর্ণনা করেন। ফ্যাক্ট লেখেন, ফ্যাক্ট লিখেন। আপনার হাতে যদি সময় থাকে লিখতে পারেন, সমস্যা নাই। তবে না লেখাটাই ভালো, কারণ পরীক্ষার হলে অনেক 4 ঘন্টা সময়। এই 4 ঘন্টা সময় রে ভাই, মনে হবে পৃথিবীর সবচাইতে দ্রুততম সময়। কত দ্রুততম সময় মনে হবে যে এই সময়টুকু কিভাবে চলে গেল। 4 ঘন্টা আপনার নিকট মনে হবে 1 ঘন্টার মধ্যেই 4 ঘন্টা উধাও হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার মনে হবে কি হয়েছে? উধাও হয়ে গিয়েছে। তো আপনি 1 নং প্রশ্নের উত্তর খ, তারপরে লিখেন ক এর প্রতিকার, তারপরে দেন আইনগত ব্যাখ্যা,
কয়ের প্রতিকারটা কি? কয়ের প্রতিকার যেহেতু তার সত্য আছে, তার সত্য থেকে তাকে বেদখল করা হয়েছে, সেহেতু তাকে কি করতে হবে? 8 ধারায় প্লাস হচ্ছে ঘোষণার জন্য 42 ধারায় মামলা দায়ের করতে হবে। আইনগত প্রতিকার এবং আইনগত ব্যাখ্যাটা দিয়ে দিলেন। পাশাপাশি আপনি এই যে বিআরএস রেকর্ড, এটা ক নামক ব্যক্তির উপর বাধ্য নয়, তিনি এটা মানতে বাধ্য নয়, এটা যেন সংশোধন করা হয়। আপনি যখন টাইটল বা সত্য প্রমাণ করবেন, তখন কিন্তু অটোমেটিকলি ওই বিআরএস রেকর্ডটা আদালত কি করবেন? ন্যায় বিচারের স্বার্থে ইকুইটি। এত ফোন দিলে কিভাবে? হ্যাঁ ভাই, একটু ব্যস্ত, পরে কথা বলি, কিছু আলাপ আছে। তাহলে এই যে জরিপ কর্মচারীদের ভুলে ক্ষয়ের নামে এই জমি কি হলো? রেকর্ড হলো, ক্ষয়ের নামে রেকর্ড হলো। এই যে রেকর্ড, এটা মানতে ক নামক ব্যক্তি বাধ্য নয় এবং এটা তার উপর কার্যকর হবে না, অকার্যকর। এটা কয়ের উপর কোনো কার্যকর হবে না। আইনগত ব্যাখ্যা দিয়ে দিলেন। ধারাটা সঠিকভাবে মেনশন করতে পারলে আপনার এখানে বরাদ্দ যদি থাকে 5, কমপক্ষে আপনাকে 4 দিতে হবে। 4 নম্বর যদি থাকে 5, কমপক্ষে আপনাকে এখানে কি করতে হবে? কমপক্ষে 4 নম্বর দিতে হবে। 1.5 ঘন্টা হয়ে গেছে বাবা। মাসুদুর রহমান খান ভুট্টো যুক্ত আছেন আমাদের সাথে। রেকনসিলেশন করতে হবে না? 31 সেকশন আসবে না? না, দরকার নাই। আপনি যখন ঘোষণা চাইবেন, আপনার উপর বাধ্যকর নয়, হ্যাঁ রেকর্ড সংশোধন করতে পারেন, তবে আপনি 8+42 হলেই কিন্তু আপনার আইনগত যে ব্যাখ্যাটা এটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে। 8+42 ধারা দিলেই আপনার উত্তরটা হয়ে যাবে। আপনি পাশাপাশি রেকর্ড সংশোধন চাইতে পারেন, আপনি আইনগত ব্যাখ্যাও দিলেন, নো প্রবলেম। শুনেন, যেগুলো মতামত চাচ্ছে, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যে প্রশ্নের মধ্যে আপনাকে চাবে যে কি, এখানে কি চাচ্ছে? উল্লেখপূর্বক যুক্তি, আপনার যুক্তি প্রদর্শন করুন। যুক্তি চাবে, যুক্তি। এই যুক্তিগুলো যখন দিবেন, এটা হচ্ছে আপনার মতামত, এটা হচ্ছে আপনার কি একটা মতামত। আপনি যে কোনো মতামত দিতে পারেন, প্রশ্ন কিন্তু ভুল হবে না। তবে ধারাটা কিন্তু অবশ্যই, আইনের ধারাটা অবশ্যই 8+42 ধারাটা মেনশন করে দিতে হবে। আপনি যেহেতু এই আইনটা পড়েছেন, এইটাই মেনশন করবেন, ঠিক আছে? পাশাপাশি আপনি সংশোধন বলেন, যাই বলেন, নো প্রবলেম। তবে আইনের ধারাটা মেনশন করে যখন উত্তর করবেন, আর আপনি যাই বলেন সংক্ষেপেই বলতে হবে। প্রবলেমেটিক প্রশ্নগুলো, আপনার মতামতটা যখন ব্যক্ত করবেন লিখিত খাতাটা যেন সুন্দর হয়, 1-1.5 পৃষ্ঠার মধ্যেই শেষ করার চেষ্টা করবেন। আর প্রবলেমেটিক প্রশ্ন আপনার যুক্তি যেভাবেই যাক না কেন, আইনগত ধারার সাথে যদি মিল থাকে, যদি যুক্তিটা মিল থাকে, তাহলে আপনার প্রশ্ন কারেক্ট, উত্তর ভুল হবে না। আপনার 5 থেকে কমপক্ষে 4 পাবেন। অনেক সময় আপনি দেখা যাচ্ছে যেগুলোতে আপনার ইস্যু গঠন করতে হয়, ইস্যু, বিচার্য বিষয়, বিচার্য বিষয়, ঘটনা, বিচার্য বিষয়, মতামত, যুক্তি, সবগুলো যখন একবারে দিবেন, ওই রকম প্রবলেমেটিক প্রশ্ন আমরা কিন্তু সমাধান করব। ওইগুলো যখন প্রশ্নের উত্তর দিবেন, একটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকলে 5, আপনি উত্তরে দিলে 5ই পেয়ে যাবেন। তাই লিখিত পরীক্ষায় বেশি নাম্বার তোলার অপূর্ব টেকনিক, আপনাকে কি করতে হবে? প্রবলেমেটিক প্রশ্নগুলো কি করতে হবে? বারবার সমাধান করতে হবে। ওকে, যাই হোক প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আজকে তো প্রথম আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আসলে আজকে বেশি পড়াবো না। আপনাদের বাসার জন্য যারা যুক্ত আমাদের স্পেশাল ব্যাচে, আপনাদের বাসার জন্য আজকেই রাতে আমি PDF করে কি করব? প্রশ্নগুলো দিয়ে দিব যে আগামীকাল এই প্রশ্নগুলো পড়ানো হবে। আজকে তো ঢিলে ডালা পড়ালাম, কিন্তু আগামীকাল কিন্তু আরও হাই স্পিডে পড়াবো, কারণ এইভাবে ঢিলে ডালা পড়ালে একটা আইনই আপনার 1 মাস লাগবে পড়াতে। আপনি এইভাবে যদি আজকের মতো ক্লাস নেই, আজকে প্রথম ক্লাস, আজকের মতো যদি ক্লাস হয়, এক ক্লাসে আপনার কি হবে? একটা আইন শেষ করতেই সময় চলে যাবে। তো আমাদের কি করতে হবে? আরও দ্রুত যেতে হবে, আরও কিন্তু আমাদের
হ্যাঁ, আমাদের 160 জন যুক্ত আছেন। আমরা আমাদের স্পেশাল ব্যাচে যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের দুরন্ত ল একাডেমিতে, আমরা এখানে প্রবলেমেটিক প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিব, কারণ বাকি যে বর্ণনামূলক প্রশ্ন আমি দিয়ে দেবো, আপনারা বাসায় পড়তে পারবেন, নো প্রবলেম। প্রবলেমেটিক, তারপর হচ্ছে ড্রাফটিংগুলো আমরা বাস্তবিক ড্রাফটিংগুলো দেবো। আমরা কোর্ট কাছারিতে যে ড্রাফটিংগুলো, সিভিল 5টা ড্রাফটিং শেখাবো, 5টা শিখলে আপনি এনাফ। দলিল সংশোধন, দলিল রদ, চুক্তি বাতিল, চুক্তি প্রবল, ঘোষণামূলক, দখল উদ্ধার, নিষেধাজ্ঞার মামলা, এগুলো আমরা পিডিএফ দেব। একটা কোর্টের মামলা পিডিএফ করে আমি আপনাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকটা মামলা। এভাবে আপনারা শিখবেন। মানে প্রবলেমেটিক প্রশ্ন, আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে পিডিএফ করে দিব, সেগুলো শিখবেন। পাশাপাশি ফৌজদারি মামলা 4-5টা মামলা শেখাবো, 420, 406 মামলা শেখাবো। একটা হত্যা মামলা কিভাবে ড্রাফটিং করতে হয় শেখাবো। তারপরে হচ্ছে সাধারণত আপনার সিআরপিসি যে 107-17 ধারা, 144 ধারার মামলা কিভাবে হয়, 145 ধারার মামলা কিভাবে হয়। আমার বিষয়টা হচ্ছে একদম কোর্ট প্র্যাকটিস যারা করেন তারা যা জানতেন আপনি আমাদের এখানে থেকে ইনশাল্লাহ সেটাই জানতে পারবেন। তবে আজকে প্রথম ক্লাস, আজকে আসলে আমরা ঢিলে ঢালা ক্লাস করলাম, আর অনেক বিষয় আমরা পরিচিত হলাম। ওরিয়েন্টেশন ক্লাসে আসলে আলোচনা বেশি থাকে না, এইগুলোই। যারা যুক্ত হতে চাচ্ছেন তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই সন্ধ্যার পূর্বেই যোগাযোগ করতে হবে। সন্ধ্যার পরে আমি কিন্তু আর অ্যালাউ হবে না, টাকা দিলেও। এই নাম্বারে অবশ্যই সন্ধ্যার পূর্বেই যোগাযোগ করবেন, কারণ আমরা আগামীকাল থেকে আমাদের প্রাইভেট গ্রুপে স্পেশালভাবেই ক্লাস হবে। আর আজকে আমি ক্লাসের শেষে প্রশ্নগুলো আপনাদের যে গ্রুপে অ্যাড করেছি, যারা যুক্ত আছেন আমাদের স্পেশাল গ্রুপে, কি প্রশ্ন আলোচনা করা হবে। দেখেন, আজকে দেওয়ানি আলোচনাই করতে পারলাম না, যাই হোক আগামীকাল দেওয়ানি আলোচনা করব, দ্রুত আলোচনা করা হবে। মিনিমাম 4টা প্রশ্ন না হলেও 2টা প্রশ্ন আলোচনা করব, মিনিমাম 2টা। দেওয়ানি থেকে আমরা 6-7টা প্রশ্ন শিখব, সুনির্দিষ্ট থেকে 6-7টা প্রশ্ন শিখব, 2টা প্রশ্ন। প্রত্যেকটা আইন থেকে কিন্তু আমরা 10 থেকে 12টা প্রশ্ন পড়ব। আমি আপনাদেরকে বলবো না যে আমি মাত্র 12টা, 13টা, 14টা প্রশ্ন পড়াইলেই আপনি পাস করে ফেলতে পারবেন, সেরকম বিজ্ঞ আমি এখনো হই নাই। তবে আমি বলতে পারি প্রত্যেকটা আইনের বেসিকটা আপনাকে জেনে যেতে হবে। আপনি যদি এখন এই একটা মাস কঠোর পরিশ্রম করেন, প্রত্যেকটা ধারার বেসিক জানেন, কোন ধারা থেকে কি মামলা হবে এটা জানেন, আপনি আইনজীবী হওয়ার পরে কারো কি করতে হবে না, কারো কাছে পরামর্শ নিতে হবে না, কোনো মোহরি ধরতে হবে না, কোনো সিনিয়রকে বলতে হবে না স্যার এটা কীভাবে লিখবো, আপনি নিজেই পারবেন, আমি আশা করি ইনশাল্লাহ। স্যার হোমওয়ার্ক কি থাকবে? প্রত্যেক দিন হোমওয়ার্ক থাকবে, প্রত্যেক দিন। রেকর্ড ক্লাসটা অটোমেটিক থাকে, রেকর্ড ক্লাস আমার ফেসবুকে নিয়েছি, পাবলিক রেকর্ড থাকবে, আমাদের প্রত্যেক দিনের ক্লাস রেকর্ড থাকবে গ্রুপে। আর আগামীকালের হোমওয়ার্ক হচ্ছে, আমি প্রথম একটা প্রশ্ন লিখেছিলাম, দেখি কে লিখেছেন, এটাই হচ্ছে আপনাদের পরীক্ষা। অথবা আরেকটা কথা বলি, ক্লাস রেকর্ড শেষ হয়ে গেলে রেকর্ডটা প্রথম চালু করলে আপনারা 2টা প্রশ্ন লিখেছিলাম। দেওয়ানি কার্যবিধির 9 ধারা বারিত না থাকলে, নিষেধ না থাকলে দেওয়ানি আদালত কি করতে পারেন? প্রত্যেকটি মামলা নিতে পারেন, আমলে গ্রহণ করার ক্ষমতা আছে যদি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা হয়। আমরা জানি দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা কি, রাইট টু প্রপার্টি অর রাইট টু অফিস। 9 ধারা থেকে ওই প্রশ্নটা কত 7ম বিজিএস পরীক্ষায় মনে হয় আসছিল না, 3য় বিজিএস দেখলাম, সেটা পড়বেন। যে প্রশ্নটা আমি লাইভটা শেষ হওয়ার পরে আপনারা প্রথমেই দেখবেন, ওই প্রশ্ন 2টা আগামীকাল যার বইয়ে পাবেন, নিজের বাসায় হোক, বই দেখে হোক, যেভাবেই হোক লিখে আমাকে অ্যাসাইনমেন্ট জমা দিবেন সন্ধ্যার পূর্বে। যারা আমাদের শিক্ষার্থী শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, তারা কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিবেন। তারা কি করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই ওই প্রশ্ন 2টা লিখবেন। এবং আজকে এইটুকু যে পড়ালাম, দেখি আপনারা কতটুকু বুঝতে পারলেন। এই যে আজকে যে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে পড়ালাম, যে আদালত কয় উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকেন, স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের উপায়গুলো কি, তারপরে এই প্রবলেমেটিক প্রশ্নটা সলভ করবেন। আগামীকাল লিখে আমাকে খাতাটি পাঠিয়ে দিবেন। প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট এটা, প্রত্যেক দিনের অ্যাসাইনমেন্ট এটা। আর এটা 2টা প্রশ্ন আপনি 30 মিনিট সময় হাতে নিয়ে লিখবেন। আপনি টার্গেট রাখবেন যে আমি 30 মিনিটে একটা প্রশ্ন, একটা না, এখানে তো 2টা প্রশ্ন আলোচনা করলাম, 5 এবং 10, 15 মিনিট, 5 এবং 10, 15 নম্বরের একটা প্রশ্ন 30 মিনিট হাতে নিয়ে লিখতে বসবেন। আপনার নিজেকে পরীক্ষা করবেন যে আমি এই 30 মিনিটে এই প্রশ্নটি লিখতে পারি কি না।
বই দেখে লিখলে, দেখে লিখলে একটু সময় বেশি লাগে, তবে যদি আপনি বুঝে ফেলতে পারেন আমি কি বোঝাতে চাচ্ছি। আপনি 8 ধারা 9 ধারাটা আগামীকাল পড়বেন, 5 ধারা পড়বেন। আগামীকালকে আপনার সুনির্দিষ্ট থেকে কি পড়াবো, সুনির্দিষ্ট থেকে আপনি পড়লেন। আজকে আমরা পড়ালাম কি 5 ধারা, 8 ধারা, 9 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই 3টা ধারা আগামীকাল একদম ঠুটস্থ করে ফেলবেন সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে। এই ধারার প্রথমে আপনারা কি করবেন, এমসিকিউ বইটা নেবেন, এই ধারা 3টা ভালোভাবে পড়বেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তারপরে ওই যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম ওই প্রশ্নগুলো দেখবেন এবং নিজে লিখতে পারবেন। বিশ্বাস করেন, দেখেন কালকে কি হয়, ট্রাই করেন। আপনি এমসিকিউ এর বই হাতে নেন, 5 ধারাটা পড়বেন, 5টা প্রতিকার। 8 ধারাতে পড়বেন কি কি বিষয় আছে, কি কি প্রতিকার, 9 ধারাতে কি প্রতিকার, এবং এই যে 8 এবং 9 ধারার পার্থক্য লিখে পাঠাবেন আগামীকাল। পার্থক্য শুনেন, কোচিং করার এটাই হচ্ছে একটা সুবিধা বা উপকারিতা। আপনি মেন্টরের তত্ত্বাবধানে যখন থাকবেন, আমি যখন আপনাদেরকে পড়াটা দেব, হোমওয়ার্ক দেব, চাপের মধ্যে কিন্তু ভাই থাকলেন। আজকে শপথ করছেন সবাই কিন্তু শপথ করেছি, স্যারের প্রত্যেকটি কথা মেনে চলবো, স্যারের প্রত্যেকটি ক্লাস করব, স্যারের প্রত্যেকটি পরীক্ষা দিব, ইনশাল্লাহ সফলতা আসবে। তো 5 ধারা পড়বেন, 8, 9 ধারা এবং তাদের পার্থক্য লিখে আগামীকাল সন্ধ্যার পূর্বে অ্যাসাইনমেন্ট হিসেবে আমার কাছে খাতাটি জমা দিয়ে দিবেন সবাই ইনশাল্লাহ। এবং সেরা একটা প্রস্তুতি হবে। আগামীকাল আমরা দেওয়ানি কার্যবিধি শুরু করব। কি কি প্রশ্ন পড়াবো, আগামীকাল একটা ড্রাফটিং শেখাবো, পাশাপাশি দেওয়ানি কার্যবিধির আগামীকাল একটা ড্রাফটিং থাকবে, পাশাপাশি দেওয়ানি কার্যবিধির 2টা প্রশ্ন থাকবে। আলোচনা করব আরও দ্রুত, কারণ আজকে প্রথম ক্লাস, অনেকেই যুক্ত ছিলেন, যেহেতু পাবলিক ক্লাস আজকে এই ভিডিওটি আর লম্বা করছি না। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আপনাদের সাথে। সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ইনশাল্লাহ এই দুরন্ত ল একাডেমির যে পরিবারভুক্ত সদস্য যারা যুক্ত হয়েছেন, দেশের দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, তাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ তারা ভবিষ্যৎ আইনজীবী, তাদের জন্য একটা সেরা প্রস্তুতি হয়, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে ভাই। সকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা পড়বেন এবং আগামীকাল এই যে আমি বলি 5 ধারার বেজিক জানবেন, 8 ধারা 9 ধারার বেজিক জানবেন। এই ধারা থেকে কি কি প্রশ্ন হতে পারে আগামীকাল আমরা প্রথমে আলোচনা করে তারপরে দেওয়ানি শুরু করব। ওকে ইনশাল্লাহ। তাহলে আজকে আর বেশিক্ষণ থাকছি না, বিদায় নেব। হ্যাঁ ইনশাল্লাহ। আগামীকাল আবারও দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা যুক্ত হতে চাচ্ছেন আমাদের এই দুরন্ত ল একাডেমির স্পেশাল লিখিত ব্যাচে, তারা অবশ্যই 0172786721 এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা যুক্ত হয়েছেন, আপনাদের যদি কোনো কাছের প্রিয় ভাই বন্ধু থাকে, হ্যাঁ যুক্ত হতে পারে আমাদের এখানে। নামমাত্র একটা ফি, স্বল্প মূল্যে আমাদের এই জায়গায় আপনারা কি করতে পারেন, সেরা একটা গাইডলাইনের মাধ্যমে সেরা একটা প্রস্তুতি গ্রহণ করবেন ইনশাল্লাহ। দেখা হবে অবশ্যই বিজয় মিছিলে আপনাদের সাথে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।